ওকে, সো ফার্স্ট অফ অল আপনারা জ্যাম যখন সেট আপ করবেন বা ওয়ার্ম যেই লোকাল সার্ভার ইউজ করাটা কেন যেটা সেট আপ করবেন, যে ড্রাইভে সেট আপ করবেন সেই ড্রাইভে গিয়ে দেখবেন জ্যাম সেট আপ করলে জ্যাম নামে একটা ফোল্ডার, আর যদি ওয়ার্ম সেট আপ করেন ওয়ার্ম নামে একটা ফোল্ডার পাবেন, সেই ফোল্ডারে যান। জ্যাম্পের ক্ষেত্রে যে দেখবেন ভিতরে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করা আছে, অনেকগুলো ফাইল আছে, এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনি শুধুমাত্র কি করবেন, htdocs নামের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে যাবেন। আর ওয়াম্পের ক্ষেত্রে এটাকে কি বলা হয়, ওয়েব, সরি www, ঠিক আছে। ওয়াম্পের ক্ষেত্রে www ডট এই ফোল্ডারের ভিতরে আপনাদের ফাইলগুলো রাখতে হবে, আর জ্যাম্পের ক্ষেত্রে htdocs এর মধ্যে। সো এই htdocs এর মধ্যে আমরা কি করব, আমরা যেই ফাইলগুলোকে রান করতে চাই, সেটা ওয়েবসাইট হোক, ওয়েব অ্যাপ্লিকেশন হোক, বা পিএইচপির কোনো ফাইল হোক, সেটা আমি কি করব, এই htdocs এর মধ্যে রাখবো, রেখে আমি কি করব, সার্ভারের মাধ্যমে রান করব। ক্লিয়ার বিষয়টা? এই সার্ভারে দিয়ে রান করার জন্য আমাকে এই ফাইলটা রাখতে হবে। তো এখানে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করি। সিটিজি 35 নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ওকে, এই ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলগুলো রাখতে হবে। যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাচ্ছি, সেই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমরা রাখবো এখানে। তো তার আগে আমাকে একটা কাজ করতে হবে, আমাকে এই সার্ভারটা রান করতে হবে। তো সার্ভারের ক্ষেত্রে আমরা যে অ্যাপাচি যেটা আছে, সো আপনারা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর এরকম একটা কন্ট্রোল প্যানেল পাবেন, যে কন্ট্রোল প্যানেল থেকে আপনাকে কি করতে হবে, লোকাল সার্ভারে কাজ করার আগে এটাকে রান করতে হবে। একটা হচ্ছে অ্যাপাচি, একটা হচ্ছে মাইএসকিউএল, এই দুটো রান করলেই হবে। ফাইল জিলা বা এগুলো আপাতত লাগবে না, ফাইল ট্রান্সফারের জন্য যেগুলো ওটা প্রয়োজন নেই, শুধুমাত্র এই দুটো আমরা রান করে ফেলবো। ওকে, এই দুটো রান করা হয়ে গেলে আমরা কি করব, আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা অ্যাক্সেস করবো কোথা থেকে, লোকাল হোস্ট, সরি ফোল্ডার যেটা তৈরি করছি আমরা, সিটিজি 35। ফার্স্ট অফ অল কি দিতে হবে, লোকাল হোস্ট দিতে হবে, তারপরে স্ল্যাশ দিয়ে যে ফোল্ডারটাকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি সেই ফোল্ডারটার নাম লিখবো আমরা। ওকে, দিয়ে এন্টার দেন। কিছু দেখার কথা, অবশ্যই কিছু দেখার কথা না, কারণ হচ্ছে আমাদের ফোল্ডারে কিছু এখন পর্যন্ত রাখা হয় নাই। সো এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার আগে আমাকে কি করতে হবে, একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ডেটাবেসের প্রয়োজনীয়তা কি, যে আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে কোথায়, সব ডেটাবেসে থাকবে, ঠিক আছে। তো ডেটাবেস নিয়ে কাজ করতে হবে, আপনি জাস্ট শুধুমাত্র ক্রিয়েট করলেই হবে। সো লোকাল হোস্ট দেই, দিয়ে স্ল্যাশ দেন, দিয়ে দিবেন পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজ করার জন্য একটা অ্যাডমিন প্যানেল, এটা এন্টার দেন। সো এরকম একটা ইন্টারফেস পাবেন লোকালহোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে। এখানে অলরেডি যেগুলো ডেটাবেস ক্রিয়েট করা আছে সেগুলো এখানে দেওয়া আছে। ওকে, যে ডেটাবেসগুলো ক্রিয়েট করা আছে সেগুলো এখানে দেওয়া আছে। আমরা নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো নতুন ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, এই ডেটাবেসে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে ক্রিয়েট ডেটাবেস। তো ডেটাবেস একটা নাম দেই, সিটিজি 35 দেই ডেটাবেসের নাম। ওকে, জাস্ট এটা দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করেন। ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল, এই যে সিটিজি 35 দেখেন লেফট কলামে চলে আসছে। সিটিজি 35 যদি ক্লিক করি আমরা কিছুই দেখতে পাবো না। দ্যাট মিনস আমাদের কোনো ইনফরমেশন আছে কি এখানে, থাকার কথা না, আমরা শুধু ডেটাবেসটা তৈরি করছি। এখন আমরা এই ডেটাবেসটা ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করে ফেলবো। তো কিছুক্ষণ পরে দেখবেন এখানে অনেক রো কলাম চলে আসবে। তো 35 এর ভিতরে কিছু নেই, তো আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করবো wordpress.org থেকে। ওকে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ও সরি, এখান থেকে এই বাটনে ক্লিক করতে হবে। ফোর পয়েন্ট সেভেন হচ্ছে ভার্সন, কারেন্ট ভার্সন হচ্ছে 4.7।
সো যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা চলে আসছে প্রোপেন 7.1, এটাকে আমরা কাট করে নিই, নিয়ে আমাদের 35 যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারের ভিতরে আমি এটাকে রেখে দিই। হ্যাঁ, এই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই আনজিপ করতে হবে। সো দেখেন আমি এখানে জিপ ফোল্ডারটা নিয়ে আসলাম, ফাইলটা নিয়ে আসলাম। সো এটাকে আমি একটু এক্সট্রাক্ট করে ফেলি। ডান। সো এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে দেখবেন, আনজিপ করার পরে এই ফোল্ডারের ভিতরে দেখবেন অনেকগুলো ফাইল আছে এবং কিছু ফোল্ডার আছে এখানে। সো সবগুলোকে আমাদেরকে রাখতে হবে মেইন যে রুট ডিরেক্টরি সেখানে রেখে দেবো আমরা। ওকে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো ছিল সবগুলোকে আমরা কি করলাম, আমাদের যে রুট ডিরেক্টরি cd35 যে মেইন ফোল্ডারটা সেই ফোল্ডারের মধ্যে এনে রাখলাম। দ্যাটস অল। আপনি কাজটা অন্যখানেও করতে পারেন, জাস্ট ফাইলগুলোকে এখানে এনে রাখলেই হবে। ওকে, তো তার মানে এখন আমাদের cd35 ফোল্ডারের ভিতরে কিছু ফাইল আছে, রাইট? এবার আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি। এই যে 35 যে ফোল্ডারটা আছে এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি। রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পর দেখছেন setup config.php নামে একটা ইন্টারফেস আসছে এখানে। তো এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করে ফেলতে পারবেন এখান থেকে যে আপনি যেই ল্যাঙ্গুয়েজে সেটআপ করতে চান। তো আমরা ইংলিশটা দিয়ে সেটআপ করি, কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে কিছু এখানে ইনফরমেশন বলে দেওয়া আছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। সো স্টার্ট করার আগে আপনাকে এই ইনফরমেশনগুলো লাগবে, ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেস টাইপ, হোস্ট এন্ড টেবিল প্রিফিক্স। সো এই বিষয়গুলো আপনার ইনফরমেশন রাখবে। তো সোফার আমরা অলরেডি ডেটাবেস ক্রিয়েট করে ফেলছি এবং ডেটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে লোকাল হোস্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন নেই। আমরা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করবো এখানে। আর জাস্ট এখানে লেটস গো দিয়ে আমরা কনফিগারেশন চলে যেতে পারবো। এবং এখানে একটা বিষয় দেখেন, যেখানে আমরা ফাইলগুলো রাখলাম সেখানে দেখবেন যে wp config sample নামে একটা ফাইল আছে, রাইট? wp config sample নামে একটা ফাইল আছে। তো এই সেটআপের পরে সেই ফাইলটা কি হয়ে যাবে, wp config.php হয়ে যাবে, যেটা এখন নেই কিন্তু। ওকে, জাস্ট এটা এবার লেটস গো। লেটস গো দেওয়ার পর তারপর দেখেন এখানে একটা টেবিল চলে আসছে, মানে একটা ফর্ম চলে আসছে। সো ফার্স্ট অফ অল দিতে হবে আমাদের কি ডেটাবেস নেম। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস দেওয়া থাকে, তো আমরা ওয়ার্ডপ্রেস রাখবো না, আমরা কি দিব, আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করছি ctg35 এটা দিয়ে দিলাম। ডেটাবেস ইউজার নেম কি, তো লোকাল হোস্টের ক্ষেত্রে ডেটাবেসের ডিফল্ট ইউজার নেম কি থাকে, রুট আর ডবল ও টি।
পাসওয়ার্ড আমরা দিব না, ডিফল্ট পাসওয়ার্ডে পাসওয়ার্ড ফিল্ডে কি পাসওয়ার্ড লেখা ছিল না, আমরা এটা ব্ল্যাঙ্ক করে দিতে হবে, কিন্তু আদারওয়াইজ কাজ করবে না। সো আমরা লোকাল হোস্টের ডিফল্ট ইউজার নেম রুট ইউজ করলাম, পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক করে দিলাম, ডেটাবেসের যে হোস্ট এটা লোকাল হোস্ট থাকবে এবং টেবিল প্রিফিক্সটা wp_, থাকবে। ওকে, সো আপনি যখন লাইভ সার্ভারে সেটআপ করতে যাবেন তখন কিন্তু কি করতে হবে, একটা যখন ডেটাবেস তৈরি করবেন, এই ডেটাবেস তৈরি করার পরে এই ডেটাবেসের জন্য একটা ইউজার তৈরি করতে হবে। ওকে, সো ওই ইউজার দিয়ে আপনি কি করবেন, ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আর লোকাল হোস্টের ক্ষেত্রে কি হচ্ছে, লোকাল হোস্টের ডিফল্ট ইউজার হচ্ছে আপনার কি রুট, একটা ডিফল্ট ইউজার আছে, এই ইউজার দিয়ে আপনি কি করতে পারবেন, যে কোনো ডেটাবেসকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ক্লিয়ার? যখন সার্ভারে করবেন সেক্ষেত্রে আপনি কি করতে হবে, একটা ডেটাবেস তৈরি করার পরে আপনাকে একটা ইউজার তৈরি করতে হবে, সার্ভারের ইন্টারফেসে দেওয়া থাকবে যে ক্রিয়েট আ ইউজার ফর দিস ডেটাবেস। সেই ইউজার দিয়ে আপনি কি করতে পারবেন, ইউজার এবং সেই ইউজারের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কি করতে পারবেন, সেই ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবেন। ক্লিয়ার? ওকে, হ্যাঁ অবশ্যই সব ধরনের সুবিধা দিয়ে দিতে হবে, তখন তো অপশন থাকবেই। এতটুকু ক্লিয়ার? আর টেবিল প্রিফিক্সটা কি, টেবিল প্রিফিক্সটা কি স্যার? এটা জাস্ট টেবিলটা কোন ডেটাবেসে সেটা বোঝার জন্য যেটা প্রিফিক্স আছে যে আগে থাকবে আপনার টেবিল নেমগুলো। এটা হচ্ছে সাধারণত হয় যদি আপনি সিঙ্গেল একটা ডেটাবেসের মধ্যে কয়েকটা ওয়ার্ডপ্রেস রান করতে চান, তাহলে সেক্ষেত্রে কি হতে হবে, সিঙ্গেল ডেটাবেসের মধ্যে যদি আপনি দুটো ওয়েবসাইট থাকে বা তিনটা থাকে, তো তিনটার জন্য অবশ্যই টেবিলগুলো আলাদা হতে হবে না, সেক্ষেত্রে আপনি টেবিলগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন, এই জন্য আপনাকে টেবিল প্রিফিক্স আপনি সেট করতে পারবেন। যে ফর এক্সাম্পল আপনার দুটো ওয়েবসাইট, একটা হচ্ছে পার্সোনাল, একটা কমার্শিয়াল, সো এরকম একটা হিন্টস দিয়ে দিলেন, সাফিক্স অ্যাড করে দিলেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারেন কোন টেবিলের থেকে কোন ইনফরমেশনগুলো, মানে কোন ওয়েবসাইট থেকে কোন টেবিলটা ম্যানেজ হচ্ছে। ওকে, মাল্টিপল ওয়ার্ডপ্রেস যখন রান করবেন সিঙ্গেল ডেটাবেসের মাধ্যমে, মানে আপনার ডেটাবেস একটাই থাকবে বাট ইনস্টল দেওয়া থাকবে। তো মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টল মানে কি, আপনার মাল্টিপল সাইট, ফর এক্সাম্পল আপনার দুইটা ওয়েবসাইট থাকবে, একটা পার্সোনাল, একটা হচ্ছে আপনার থাকলো, একই ডাটাবেস ব্যবহার করব সেটা আমাদের দুইজনেই টেবিলে প্রিফিক্স থাকবে, তখন টেবিল দিয়ে আমি ওয়েবসাইটের ইনফরমেশন আলাদা করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার আমরা সাবমিট করি এটা। সো অল রাইট, রান দ্য ইনস্টল। এখন কিছু নেসেসারি ইনফরমেশন দিতে হবে, সাইট টাইটেল, যেগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। সো সাইট টাইটেল দিয়ে রাখি ওয়েলকাম টু ওডাস ট্রাস্ট। তারপর এই সাইটটাকে অ্যাক্সেস করার জন্য আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। সো ইউজার নেম হিসেবে কি দেওয়া হবে, আমরা কি দেই সাধারণত বাই ডিফল্ট অ্যাডমিন 1 2 3 4 এরকম পাসওয়ার্ড দেই। তো এটা কখনোই করবেন না, কারণ আমি যে বললাম না যে সাইটগুলো আন্ডার ডেভেলপমেন্টে থাকা অবস্থায় আপনার হ্যাক হয়ে যায়, তো এই হ্যাক হওয়ার মেইন রিজন হচ্ছে এটা। বাংলাদেশের সব মিনিস্ট্রি সব গুলারে হ্যাক হচ্ছে ঠিক আছে, সো এই বিষয়টা কি এখন থেকে আপনি যখন প্র্যাকটিস করতেছেন, এখন থেকে এই প্র্যাকটিসটা তৈরি করেন যে ভালো পাসওয়ার্ড ইউজ করা। আপনি অ্যাডমিন ইউজ করতে হতে অভ্যস্ত হয়ে যাবেন, ক্লায়েন্টের সাইডে কাজ করবেন, তাও ওই অ্যাডমিন দিয়ে সেটআপ করে রাখবেন। আর হ্যাকারদের কাজ কি, হ্যাকাররা কি বিভিন্ন ইউজারনেম পাসওয়ার্ড জেনারেট করে, ওদের স্ক্রিপ্ট থাকে, যে স্ক্রিপ্ট দিয়ে আপনার কি করা হয়, হিট করে। ঠিক আছে, ওরা স্ক্রিপ্ট রান করে দিয়ে রাখছে, ওই ইউজারনেম পাসওয়ার্ড গুলো দিয়ে আপনি কি করতেছে, ওরা হিট করতেছে। তো এই অ্যাডমিন 1 2 3 4 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে খুব কমন পাসওয়ার্ড। তো ওনাদের কাছে এরকম হাজার হাজার সেট থাকে ইউজারনেম পাসওয়ার্ডের, সেটগুলোতে যখন রান করে যেটার সাথে ম্যাচ করতেছে হ্যাক করে আপনার বিভিন্ন ফাইল ইনজেক্ট করে দিচ্ছে। সো দ্যাটস ওয়াই কখনোই ইউজারনেম পাসওয়ার্ড অ্যাডমিন 1 2 3 4 এগুলো ইউজ করবেন না, এবং এই প্র্যাকটিসটা এখন থেকে তৈরি করবেন। বুঝতে পারছেন? সো আমরা এটা কি দেব, অ্যাডমিন ফর 35। ওকে, আর পাসওয়ার্ডটা দিই এইটাই, অ্যাডমিন ফর 35। সো এটা খুব স্ট্রং একটা পাসওয়ার্ড না, বাট একটু অ্যাট লিস্ট আলাদা হয়েছে আমাদের। সো এই পাসওয়ার্ডটা মনে রাখবেন সবাই, হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে। আপনাদের সিআর কে, আপনি সিআর, তো আপনি মনে রাখবেন এটা। সো কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, আপনাকে এটা মানে কনফার্ম করতে হবে যে আপনি উইক একটা পাসওয়ার্ড ইউজ করতেছেন, যাতে কি হয়, মানে এই রেসপন্সিবিলিটিটা ওয়ার্ডপ্রেসের ঘাড়ে না দিতে পারেন যে ওয়ার্ডপ্রেসের আমার সর্বনাশ করে দিচ্ছে।
ওকে, সব শেষ। তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস। সরি, মেল দিতে হতে পারে, ভুলে গেছি। ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওটা আমরা দিব না এখন, লোকাল হোস্ট তো কাজ করতে পারবে না। আর এটা যখন সেট আপ করবেন তখন এটা যদি ক্লায়েন্ট বলে যে আমার সাইটটাকে কমপ্লিট না হওয়া পর্যন্ত ইন্ডেক্সিং করা যাবে না গুগলে, ইন দ্যাট কেস তখন কি করতে হবে, ওটাকে ডিসকারেজ করে দিতে হবে, চেক করে দিতে হবে। আর আদারওয়াইজ আপনি এটা আনচেকই থাকবে। আপনার পাসওয়ার্ড দিয়ে দিই। সো সেটা দেওয়ার পরে আমাকে অটোমেটিক এরকম একটা লগ ইন প্যানেলে নিয়ে আসবে। ওকে, তো এখানে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করলাম অ্যাডমিন ফর 35, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে ওখানে যেটা সেট করব। তো আমার পাসওয়ার্ডটা কি ছিল, অ্যাডমিন ফর 35 দিয়ে রিমেম্বার মি রেখে দেই, লগ ইন। ঠিক আছে, লগ ইন করে ফেললাম। তো লগ ইন করার পরে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড বলা হয়, যেখান থেকে আপনারা কি করবেন, ওয়েবসাইটটাকে ম্যানেজ করব। ঠিক আছে, এখান থেকে আমরা পুরো ওয়েবসাইটটাকে ম্যানেজ করব। তো এবার দেখেন আমরা যে ফোল্ডারটা ছিল আমাদের, দেখেন wp-config.php নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, যেটা আগে ছিল না কিন্তু। তো এই সেটআপটার সময় এটা বাই ডিফল্ট এটা তৈরি হয়ে যায়। এই সেটআপের সময় ওই সেটআপের মাধ্যমে wp-config.php টা তৈরি হয়ে যায়। ঠিক আছে, আবার কখনো এই যে সেটআপ প্রসেসটা দেখালাম, এই সেটআপ প্রসেসে গিয়ে আপনি ডেটাবেজের নাম দিচ্ছেন, ইউজার নেম দিচ্ছেন ডেটাবেজের, বাট কাজ করতেছে না, এরর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কি করবেন, এই wp-config.sampleটা আছে না, এটা একটা কপি তৈরি করবেন। কপি করে সেটার ফাইল নাম দিয়ে দিবেন wp-config, মানে স্যাম্পলটাকে শুধু উঠাই দিবেন, উঠাই দিয়ে এটাকে এডিট করবেন। এডিট করে দেখবেন এখানে এই যে ডেটাবেস নেম সিরিজ 35 দিয়ে দিবেন, মানে ম্যানুয়ালি দিয়ে দেওয়া যায়, মানে অনেক সময় প্রবলেম হয়। সো প্রবলেমটা হলে এটা করবেন কি, wp-config স্যাম্পল যে ফাইলটা আছে সেটা একটা কপি তৈরি করে সেটাকে wp-config.php নামে সেভ করবেন। ওকে, করার পরে কি করবেন, এখানে দেখেন যে ডিফাইন ডেটাবেস নেম কি সিরিজ 35 দিয়ে দিবেন, ইউজার নেম কি রুট দিয়ে দিবেন, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখছি, দেই নেই। সো এই ইনফরমেশনগুলো এটা আর এটা সেট করা থাকবে, এগুলো সেট করা থাকবে। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, এই ইউজার নেমটা আর ডেটাবেসের নেমটা এই দুটো দিয়ে দিতে হবে, দিয়ে রান করবেন, তাহলে আপনার সরাসরি লগ ইন করতে পারবেন। এবার আসেন আমাদের এখন আমরা যে সেটআপ করলাম, সেটআপ করার পরে আমাদের ওয়েবসাইটটাকে দেখবো আমরা যে কি অবস্থায় আছে। এখন অলরেডি কিন্তু একটা ইন্টারফেস পেয়ে গেছেন আপনারা, সেটা দেখার জন্য আমাদের যেতে হবে এখানে যে ভিজিট সাইট, অথবা সরাসরি এই যে আমাদের যে ফোল্ডারের পাথটা ছিল সেই পাথটা কপি করে দিলেও পারবেন। আমরা কিছু করছি, অলরেডি একটা ওয়েবসাইটের ইন্টারফেস চলে আসে, ফুটার আছে সেখানে, ওয়াও একটা হেডার আছে, টাইটেল আছে, পোস্ট শো করতেছে, সাইডবার শো করতেছে। আমরা কিন্তু কিছু করিনি এখনো, রাইট? তো ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে মোটামুটি বলতে পারেন, তাই না? বুঝছে, একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে অলরেডি। তো এটা কিভাবে আসলো, তো আমরা যখন ওয়ার্ডপ্রেসটা সেটআপ করি, সেটআপ করার সময় একটা ডিফল্ট ওদের যে থিমগুলো থাকে সেই থিমগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। সো এই ডিফল্ট থিমগুলোর কারণেই এই ইন্টারফেসটা পাচ্ছি আমরা। সো এই থিমে যাওয়ার আগে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যে অপশনগুলো আছে সেগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই, রাইট? তো যারা কাজ করেছেন অলরেডি তারা জানেন, তার জন্য হয়তো একটু বোরিং মনে হবে। সো যারা করেন নাই তাদের জন্য তারা একটু মানে মনোযোগ দিয়ে শুনেন। সো ফার্স্ট অফ অল ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ড যেটাকে বলা হচ্ছে, যেটাকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল বলা হয়, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে ম্যানেজ করব। ওকে, তারপর আসেন এখানে পোস্টেস। সো ওয়ার্ডপ্রেসে আমরা যা দেখি সবই কিন্তু পোস্ট। ওয়ার্ডপ্রেসে আমরা যা দেখবো সবই পোস্ট, পোস্ট ছাড়া কিছু নেই। যে পেজগুলো ক্রিয়েট করবো ওই পেজগুলো কিন্তু একটা টাইপের পোস্ট। ওকে, সো পোস্টগুলোর জন্য আমরা কি দেখবো, এই পোস্টে ক্লিক করেন, পোস্টে দেখবেন যে চারটা অপশন দেখতে পাবেন, অল পোস্টেস, অ্যাড নিউ, ক্যাটাগরিজ এবং ট্যাগ। সো একটা পোস্টের সাথে এগুলো সবগুলোই কি জড়িত।
পোস্ট আর পেজের মধ্যে পার্থক্য কি? পেজ, পোস্টটা হলো একটা পেজের অংশ, পোস্টটা একটা পেজের অংশ আর পেজটা একটা পেজ। পেজটা একটা পেজ, এটা কমপ্লিট। আর কোনো পোস্ট, পোস্টটা ডাইনামিক আর পেজটা স্ট্যাটিক। সো একটা ভালো একটা এক্সাম্পল হতে পারে নিউজপেপার ওয়েবসাইট। লাইক একটা নিউজপেপারের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরি থাকে না, স্পোর্টস, পলিটিক্স, তারপরে ইন্টারন্যাশনাল নিউজ। সো যখন আমি যদি পলিটিক্স নামের পেজটাতে যাই, তো পেজটাতে সারা জীবনে এই পলিটিক্স পেজটাই থাকে, বাট আমার কন্টেন্টগুলো কি হচ্ছে, আপডেট হচ্ছে না, রেগুলার ডেইলি আপডেট হয় না। সো যে ইনফরমেশন আপডেট হচ্ছে সেগুলো হচ্ছে ব্লগ পোস্ট, সেগুলো হচ্ছে পোস্ট। আর পেজটা কোনটা, যেখানে আমার ওই পোস্টগুলোকে শো করতেছে। এই সেন্সে বলা হয় যে পেজটা হচ্ছে আপনার স্ট্যাটিক এবং ব্লগগুলো হচ্ছে পেজটা স্ট্যাটিক, পোস্টগুলো হচ্ছে ডাইনামিক। ওকে, সো এখানে বাই ডিফল্ট একটা পোস্ট ক্রিয়েট করা থাকে হ্যালো ওয়ার্ল্ড। বাই ডিফল্ট একটা পোস্ট দেখতে পাবেন হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমাদের কি এই যে ওয়েবসাইটে শো করতেছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এই পোস্টটা শো করতেছে। তো আমরা যদি একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা অ্যাড নিউ এ ক্লিক করি। নাম দিলাম হচ্ছে ফার্স্ট পোস্ট। কিছু কন্টেন্ট নিয়ে আসি লরাইম ইসলাম থেকে। লরাইম ইসলাম থেকে কিছু কন্টেন্ট নিয়ে এসে এখানে এটা পোস্ট করে দিই। আচ্ছা, আমরা এখানে এই যে এডিটর দেখতে পাচ্ছি, এখানে এডিটর দুটো মুড থাকে, এখানে একটা ভিজুয়াল মুড আর টেক্সট মুড। তো আমরা টেক্সট মুডে কাজ করব সবসময়, ঠিক আছে? আমরা সবসময় টেক্সট মুডে কাজ করব। এখানে আমরা পোস্টটা দিয়ে দিলাম, পেস্ট করলাম। করার পরে দেখেন, সো পোস্টগুলো কি ক্যাটাগরি থাকে না, ক্যাটাগরি এবং ট্যাগ। ক্যাটাগরি ট্যাগের কাজ কি, ক্যাটাগরি এবং ট্যাগের রোলটা কি আসলে? ক্যাটাগরি করার কারণটা কি? ক্লাসিফাই করা। ওকে, আর ট্যাগের কাজ কি? ট্যাগটা হলো যে যেটা যাতে সার্চ ইঞ্জিনে আমার এই পোস্টটাকে যাতে শো করায়। কিভাবে আপনি শো করতে যাচ্ছেন, যে কি কোন ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে আমি এই পোস্টটাকে আমি শো করাতে চাই সার্চ ইঞ্জিনে, সো এগুলো হচ্ছে ট্যাগ। তো আপনি চাইলে ট্যাগ ক্রিয়েট করে রাখতে পারেন, ক্যাটাগরিজ ক্রিয়েট করে রাখতে পারেন আগে থেকে। আবার যদি না চান, তাহলে আপনি সরাসরি পোস্ট ক্রিয়েট করার সময় আপনি ট্যাগ অথবা ক্যাটাগরি তৈরি করতে পারেন। তো বাই ডিফল্ট আনক্যাটাগরাইজ তৈরি করা থাকে, আমরা নতুন একটা ট্যাগ তৈরি করি, ফার্স্ট, নতুন একটা ক্যাটাগরি তৈরি করি, ফার্স্ট ক্যাট, দি এন্টার দেন। সো ফার্স্ট ক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। ওকে, তারপরে আমরা একটা ট্যাগও তৈরি করব, ফার্স্ট ট্যাগ, ডব্লিউপি ট্যাগ। এখন দুটো যদি মাল্টিপল ট্যাগ অ্যাড করতে চান, শুধুমাত্র এই যে কমা দিয়ে আপনাকে লিখে দিতে হবে। সো দি এন্টার চাপলেই আপনার কি হবে, এই যে এগুলো ট্যাগ অ্যাড হয়ে গেছে। একটা ইমেজ সেট করে দিই আমরা, ডেস্কটপ ইমেজ আছে মনে হয় অনেক। আমরা একটা ইমেজ, তো একটা নতুন এখানে একটা ফিচার ইমেজ দিয়ে দিই। পোস্টের সাথে একটা ইমেজ থাকে না, এখানে যে ইনফরমেশন মানে অপশনগুলো আছে সবগুলো অপশনে আমরা ইউজ করি মোটামুটি। এটাকে রাখি এখানে, রেখে জাস্ট একটা আমাদের এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই, বুঝছে? দেওয়া হয়েছে, দেওয়ার পরে সেট ফিচার ইমেজ সেট করে দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, পাবলিশ করতে হবে। পাবলিশ করা হয়ে গেছে। সো পোস্টটাকে আপনারা সিঙ্গেল পোস্টটাকে দেখতে পাবেন, এই যে ভিউ পোস্ট থেকে দেখতে পাবেন পোস্টটাকে, এই যে ইমেজটা, তারপরে এই যে টাইটেল, তারপরে কি কন্টেন্ট যেটা দিয়েছিলাম সেটা, ফার্স্ট ক্যাট মানে এটা কি ক্যাটাগরিজ, আর এগুলো হচ্ছে কি ট্যাগ গুলো। ক্লিয়ার? তৈরি হয়ে গেছে। কোনো ডিজাইন করতে হচ্ছে আমাকে লেআউটের জন্য কিছু করতে হয়নি, এটা অটোমেটিক ওয়ার্ডপ্রেস করতেছে। এটা কিভাবে ওটা হ্যান্ডেল করতেছে এটা আমরা একটু পরে দেখব। তো এখানে একটা বিষয় দেখেন, যে ইউআরএলটা একটু লক্ষ্য করেন, আমাদের এটা হচ্ছে রুট ইউআরএল, রাইট? এটা তারপরে কি আসে, এটা ডেট আসে না, 2016 12 31 মানে আজকে ডেটটা আসে। তো বেসিক্যালি পোস্টে যদি যাই আমরা বা একটা পেজে যাই, তাহলে কি হওয়া উচিত, ওয়েবসাইটের নামে পরে স্ল্যাশ দিয়ে সেই পোস্টের নাম বা পেজের নাম, রাইট? সো এটার জন্য কি করতে হয়, এই ড্যাশবোর্ডে গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে পারমালিঙ্ক নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? পারমালিঙ্ক নামে একটা অপশন আছে, সেই পারমালিঙ্কে যান।
এটা কমন সেটিংস। তো বাই ডিফল্ট এই ডে এন্ড নেম দেয়া থাকে, মানে পার্মালিঙ্ক মানে তো বুঝেন ইউআরএলটা, আপনি ইউআরএলটাকে কি ধরনের হবে, কি রকম বিহেভিয়ার করবে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন পার্মালিঙ্ক সেটিংস এর মাধ্যমে। ওকে, সো এখানে বাই ডিফল্ট ডে এন্ড নেম দেয়া থাকে দ্যাটস মিন এই যে আপনার ফোল্ডার রুট পাথ, তারপর হচ্ছে ডে, তারপর হচ্ছে আপনার পোস্টের নেম। তো আমাদের স্ট্যান্ডার্ড যেটা ফরম্যাট এটা হচ্ছে পোস্ট নেম। বাই ডিফল্ট কি থাকবে, রুট পাথ থাকবে আর তারপরে স্ল্যাশ দিয়ে পোস্টের নেম থাকবে। সো এইটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে, দেন দিয়ে এবার সেভ চেঞ্জেস করেন, করলে এবার দেখেন দেখতে পাচ্ছি আমরা আবার এই ইউআরএল এ পাচ্ছি না। ওকে, সেটা গেল পোস্ট। সো এই যে পোস্টটা ক্রিয়েট করলাম, এবার আমি হোম পেজ একবার রিফ্রেশ দেন, আমাদের যে হোম পেজ ছিল, হোম পেজ রিফ্রেশে দেখেন চলে আসছে পোস্টটা, যে ফার্স্ট পোস্ট, তারপরে যে ডামি যে পোস্ট ছিল হ্যালো ওয়ার্ল্ড সেটা শো করতেছে। তৈরি করা যাবে তো নাকি পোস্টগুলো? তারপরে কি করব, আমরা যে পোস্টটা তৈরি করলাম এই পোস্টগুলোকে তৈরি করার পর আপনি এডিট করতে যাচ্ছেন, কিভাবে এডিট করবেন, এখানে এডিট বাটন আছে, ভিউ আছে, ট্র্যাশ আছে, ডিলিট করে ফেলতে পারবেন, কুইক এডিট আছে। এভাবে আপনি কি করতে পারবেন, পোস্টটাকে ম্যানেজ করতে পারবেন বা আপডেট করতে পারবেন। ওকে, আর ক্যাটাগরিজ ট্যাগ তো বললামই, সো এটা আপনি চাইলে আগে থেকে তৈরি করে রাখতে পারেন বা পোস্ট তৈরি করার সময় ক্যাটাগরিজ এবং ট্যাগ দিয়ে দিতে পারেন। সো পোস্ট পার্টটা ক্লিয়ার। এবার আসি আমরা মিডিয়া। তো মিডিয়া মানে বুঝতেই পারতেছেন যে আমাদের যতগুলো মিডিয়া ফাইল থাকবে লাইক ইমেজ, অডিও, ভিডিও সব থাকবে আমার কি এই মিডিয়া লাইব্রেরিতে। তো মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করেন, ক্লিক করলে অলরেডি দেখতে পাবেন আপনারা এখানে কিছু একটা ইমেজ দেখতে পাবেন যেটা আমরা কিছুক্ষণ আগেই আপলোড করলাম। তো এটা আমি পোস্টের মাধ্যমেও আপলোড করতে পারবো, আবার আপনি যদি চান যে আপনি এখানে আপলোড করে রাখবো তারপর আমি ইউজ করব সেটাও করতে পারেন। ওকে, সো দুইভাবে আপনি এটা কাজ করতে পারেন। এখানে অ্যাড নিউ করলে সেম ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এসে আপনি একটা মিডিয়া ফাইল এখানে রেখে দিতে পারেন, সেটা আপলোড হয়ে যাবে এবং পরবর্তীতে সেটা ইউজ করতে পারবেন মিডিয়া লাইব্রেরি থেকে। ওকে, এবার আসি পেজেসে। পেজের কাজ তো বুঝতেই পারতেছেন, পেজের কাজ কি হবে তাহলে, পেজ তৈরি করা ওয়েবসাইটে। তো পেজ তৈরি করতে গেলে কি কি লাগে, একটা নতুন পেজ তৈরি করে ফেলি আমরা, অ্যাড নিউয়ে যাই, টাইটেল দিতে হবে একটা অ্যাবাউট আস, তারপর এখানে একটা এডিটর পাবেন রাইট। সো এই এডিটরে আমরা ওই সেম কন্টেন্টটাই দেই, লরাইম স্পাম। তো পেজের কি আবার ক্যাটাগরি থাকে নাকি, পেজের ক্যাটাগরি থাকে? অবশ্যই থাকে না। সো পেজে কোনো ক্যাটাগরি থাকে না। সো আমরা কি করলাম, এখানে দিলাম কন্টেন্ট দিয়ে দিলাম, ফিচার ইমেজ একটা সেট করে ফেলি আমরা। সো এই যে পরে একটা ইমেজ আপলোড করলাম না, সেটাকে আমরা এই পেজের ফিচার ইমেজ হিসেবে দেই, সেট ফিচার ইমেজ দিয়েছি, দেওয়ার পরে পাবলিশ করেন, পাবলিশ করলাম। এবার পেজটাকে দেখেন, এই যে পেজটা শো করতেছে। তো পেজ এবং পোস্টের স্ট্রাকচারটা কি একটু আলাদা না, একটু আলাদা। সো আমাদের পেজ অপশনটা গেল, নতুন পেজ ক্রিয়েট করতে পারবো আমরা রাইট। আমরা ছোট ছোট পার্টগুলো দেখি, তারপরে সবগুলোকে কিভাবে কম্বাইন করে একটা ওয়েবসাইট ম্যানেজ করা হয় সেটা আমরা দেখবো একটু পরে। ওকে, এটা গেল। তারপর আসে কমেন্টস নামে একটা সেকশন আছে। সো কমেন্টস গুলো কখন আসে, যখন আপনার ব্লগ থাকবে, ব্লগ সেকশনে আপনার কমেন্টস আসবে, পোস্টের রেসপেক্টে কমেন্টস আসবে। সো কমেন্ট গুলোকে আপনি এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, সরাসরি ব্লগে গিয়েও রিপ্লাই দিতে পারেন, আবার এখান থেকেও রিপ্লাই করতে পারবেন। তারপর আসে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের লুক এন্ড ফিলটাকে ম্যানেজ করবেন। ওকে, সো এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখবেন কি কি অপশন আছে। ফার্স্ট অপশন থিমস, সেকেন্ড অপশন কাস্টমাইজ, উইজেট, মেনুস, হেডার এন্ড এডিটর। তো ফার্স্ট অফ অল আমরা যদি থিমসে যাই, থিমস বাই ডিফল্ট চলে আসে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে। থিমসে দেখেন এখানে 2017 নামে একটা থিম অ্যাক্টিভেট করা আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা থিম। ওকে, এখন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমটা দিচ্ছে, আপনি তো এই থিম ইউজ করবেন না বা ক্লায়েন্টকে দিবেন না, এটা রাইট। ক্লায়েন্ট অবশ্যই নতুন একটা থিম দিবে, প্রিমিয়াম থিম দিতে পারে বা ওয়ার্ডপ্রেসে অন্য কোনো ফ্রি থিম আপনাকে ইউজ করতে বলতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা হচ্ছে ডিফল্ট থিম, সেক্ষেত্রে কি করতে পারি আমরা, ফর এক্সাম্পল এখানে অ্যাভেলেবল যে আরেকটা ফ্রি থিম আছে 2015, এটাকে আমরা অ্যাক্টিভেট করে দেখি কি হয়। ঠিক আছে, এটাকে অ্যাক্টিভেট করেন। এবার করার পরে রিফ্রেশ দেন ওয়েবসাইটে, দেখছেন অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গেছে না। সো থিমের কাজটা কি হচ্ছে তাহলে, সাইটটাই চেঞ্জ করে ফেলে নাকি সাইটের, হ্যাঁ ঠিক আছে, আমরা ভিজুয়ালি যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা সেই ডিজাইনটাকে আমরা চেঞ্জ করে ফেলতেছি থিম দিয়ে, বাট আপনার কন্টেন্ট কি হারিয়ে গেছে, কন্টেন্ট গুলো সব আছে কিন্তু সেম।
আপনার ইনফরমেশন হারিয়ে যায় নাই, বাট ইনফরমেশন সবই সেম থাকবে, শুধুমাত্র ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, ভালো কথা। সো আমরা এই থিমটা রাখলাম ফর এক্সাম্পল। এখন আপনি যদি চান যে অন্য একটা থিম ইউজ করবেন, তখন কি করবেন? বা ক্লায়েন্ট আপনাকে একটা থিম দিল, সেটা কিভাবে ইউজ করবেন, রাইট? সো এখানে দেখেন অ্যাড নিউ নামে একটা অপশন আছে থিমসে গেলে। ওকে, অ্যাড নিউ এ ক্লিক করেন। অ্যাড নিউ এ ক্লিক করার পরে আপনি এখানে অ্যাভেলেবল থিম দেখতে পাবেন, আবার আপলোড থিম নামে একটা অপশন আছে। সো এখানে অ্যাভেলেবল থিম মানে কি? এগুলা ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম গুলো। আর যদি ক্লায়েন্ট কোনো প্রিমিয়াম থিম দেয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? থিমটাকে আপলোড করতে হবে। এই আপলোড বাটনে ক্লিক করার পরে এখানে থিমের যে জিপ ফাইলটা, সেটা আপলোড করে দিতে হবে এখানে। ওকে, হ্যাঁ, জিপটা। আর আমরা যদি চাই যে আমরা এই যে ফ্রি অ্যাভেলেবল যে এক্সিস্টিং থিমগুলো আছে, সেগুলোই আমরা ইউজ করবো, এখান থেকে যে কোনো একটা থিম আপনি কি করবেন? ফার্স্ট অফ অল ইনস্টল করতে হবে, তারপরে অ্যাক্টিভেট করতে হবে। ওকে, ফার্স্ট অফ অল কি করতে হবে? ইনস্টল করতে হবে, তারপরে অ্যাক্টিভেট করতে হবে। সো বাই ডিফল্ট তো এটা ইনস্টল করাই আছে 2017। সো আমরা একটা থিম দেখি, লাইক এনিগমা নামে একটা থিম আছে, সেই থিমটা নিয়ে আমরা। আচ্ছা, আমরা নতুন থিমগুলোকে পরে ইউজ করি, একটু পরে ইউজ করি। আমরা আগে অপশনটার সাথে পরিচিত হইনি। হ্যাঁ, এটা আমরা পরে ইউজ করি, তাহলে কনফিউজ হয়ে যাবে না। আগে আমরা বেসিকটা ক্লিয়ার করে ফেলি। সো লাইক এখান থেকে আমরা কি করতে পারবো? থিম ইউজ করতে পারবো, রাইট? এতটুকু ক্লিয়ার, রাইট? এবার আমরা যাই, কাস্টমাইজ নামে একটা অপশন আছে, দেখছেন? থিমের পরে কাস্টমাইজ, এখানে ক্লিক করি। কাস্টমাইজটা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটটার ফ্রন্ট এন্ড এডিটর। মানে আমরা এখানে এডিট করবো এবং ভিজুয়ালি দেখতে পাবো চেঞ্জগুলো এখানে। ওকে, সো ফার্স্ট অফ অল কি দেওয়া আছে? সাইট আইডেন্টিটি। সাইটের আইডেন্টিটি দেওয়া আছে, এখানে কোনো লোগো সেট করা নেই, আমরা লোগো দেই নেই। ওকে, সাইটের টাইটেল কি দিয়েছিলাম আমরা? ওয়েলকাম টু কোডাস ট্রাস্ট। আপনি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, শুধুমাত্র দিয়ে রাখলাম সাইট টাইটেল কোডাস ট্রাস্ট। তারপর ট্যাগলাইন দেওয়া আছে, ট্যাগলাইনটা আমরা চেঞ্জ করতে পারি, আবার রিমুভ করে ফেলতে পারি। আমরা দিয়ে রাখলাম ট্যাগলাইন। লেটস মেক ইউর নেক্সট ঠিক আছে, এরকম একটা ট্যাগ দিয়ে রাখলাম, লেটস মেক ইউর নেক্সট পোস্ট অসাম। সো আমি এখানে চেঞ্জ করা মাত্র কিন্তু দেখেন এখানে চেঞ্জ চলে আসতেছে না, মানে ফ্রন্ট এন্ড এডিটর হিসেবে কাজ করতেছে এটা। ওকে, সো আপনি আবার যদি চান যে লাইক আপনি শুধুমাত্র লোগো শো করবেন এবং এই টাইটেল এবং ট্যাগলাইনটাকে শো করবেন না, তাহলে সেক্ষেত্রে কি করবেন? এখানে এই যে এটাকে আনচেক করে দিতে হবে। দেখেন এটাকে যদি আনচেক করে দিই, ইনফরমেশন চলে গেছে, টাইটেল এবং ট্যাগলাইন শো করতেছে না। বাট ফর্মে যদি আমাদের লোগো নেই, আমরা এটা ইউজ করি, দিয়ে রাখলাম। আর যখন লোগো আপলোড করতে হবে, তখন লোগোটা এখানে আপলোড করে দিবেন। লোগো আপলোড করে দিলেই এখানে কোনো লোগো দেওয়া আছে? লোগোটা দেওয়া ছিল, আমরা একটা লোগো আপলোড করে দেখি। দেখেন চলে আসছে, লোগোটা চলে আসছে না? লোগোটা আপলোড করার মতো লোগো চলে আসছে। ওকে, সো যখন লোগো থাকতেছে, তারপর এখানে আবার আমাদের ট্যাগলাইনও শো করতেছি, টাইটেলও শো করতেছি, ট্যাগলাইনও শো করতেছি। এখানে একটা ডিফল্ট সাইজ দিয়ে নিয়ে এসে, সো ওটা আমরা কাস্টমাইজ করতে পারবো চাইলে। ওকে, সো ফর নাও আমরা জাস্ট কোনো কাস্টমাইজেশন ছাড়াই আমরা অপশনগুলো ব্যবহার করে দেখি। তারপর আসেন কালার। কালারস নামে অপশন আছে। সো বেস কালার স্কিম হচ্ছে কি দেওয়া আছে এখানে? ডিফল্টটা দেওয়া আছে। ডিফল্ট হচ্ছে এরকম হয়। আমি যদি ডার্ক নেই, দেখেন ব্ল্যাক হয়ে গেল। যদি ইয়েলো নেই, ইয়েলো হয়ে যাচ্ছে। পিঙ্ক নিলে পিঙ্ক, পার্পল নিলে পার্পল, আর ব্লু নিলে এরকম ব্লু। ঠিক আছে, আমরা ব্লুটা রেখে দিই, রাইট? ব্লুটাই ফর এক্সাম্পল আমরা এখন, হ্যাঁ, আপনি পৃথিবীর যে কোনো কালার ইউজ করতে পারবেন, সেটা আমরা দেখবো। তো ফর নাও দেখি যে অপশনগুলো দিচ্ছে থিমের সাথে, সেই অপশনগুলো ইউজ করে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, তারপর দেখেন এখানে কি, এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ম্যানেজ করলাম এইটা দিয়ে। তারপর আসেন হেডার এন্ড সাইডবার টেক্সট কালার। হেডার এবং সাইডবারের টেক্সট কালারটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি? এখানে বাই ডিফল্ট দেওয়া আছে হোয়াইট। আপনি চাইলে এটা রেড করতে পারেন, দেখেন কালারটা রেড হয়ে যাচ্ছে। গ্রিন করতে পারি। ঠিক আছে, সো আমরা বাই ডিফল্ট যেটা হোয়াইট ছিল, ওটা হোয়াইটটাই রেখে দিই, বা রেডটাই রেখে দিলাম, যেহেতু কাস্টমাইজ করতে একটু করি কাস্টমাইজ। ওকে, হেডার এন্ড সাইডবার ব্যাকগ্রাউন্ড কালার। এখন এই সাইডবারের ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে, আপনি শুধুমাত্র সাইডবারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন। আপনি এটা চেঞ্জ করতে পারেন এভাবে, ব্লু দিয়ে দেন।
এটা দেন, বা আরো কোনো কাস্টম যদি কালার থাকে সেটা আপনি এখানে দিতে পারবেন। ভায়োলেটটা না, এটা ঠিক আছে, চোখে লাগতেছে বেশি, ক্যাটক্যাট করতেছে। আচ্ছা, এটা তো আমাদের কাজ না, আমরা অপশনের সাথে পরিচিত হচ্ছি, আপনারা এটা ইউজ করবেন। আই হোপ যে আপনি এটা ভালো জানেন কোনটা কালার ইউজ করতে হবে। ওকে, সো আমরা এটা দিয়ে রাখলাম, বা এটাই দিয়ে রাখি, এবং এখানে আমাদের যে টেক্সট কালারটা আমরা হোয়াইট করে দিই। ঠিক আছে, এটা দিয়ে রাখলাম। সো আমরা এটার মাধ্যমে কি করতে পারবো, কালার, এই কালার যে অপশনটা, এটা দিয়ে আমি কি করতে পারতেছি, ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি, তারপরে টেক্সট কালার চেঞ্জ করতে পারতেছি, সাইড বারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি, রাইট? এই থিমে এগুলো অপশন দেওয়া আছে, এটা করলাম। আচ্ছা, এটা রাখি। আচ্ছা, এখানে তিনটা ভিউ দেওয়া আছে, মানে মোবাইল ভিউ, এটা হচ্ছে আপনার ডেস্কটপ ভিউ দেখাচ্ছে, আপনি ট্যাবলেট ভিউ দেখতে পাবেন। এটা এই ট্যাবলেট ভিউ ওয়েবসাইটে কেমন দেখাবে, যদি ক্লিক করেন এই ট্যাবলেট ভিউ চলে আসছে, বা এটা মোবাইল ভিউ চলে আসছে। জাস্ট আমি ওকে, তো এটা পসিবল, মানে আপনি একটা ডিজাইন চেঞ্জ করলেন, এখানে আপনি দেখে নেবেন যে হ্যাঁ মোবাইল ভিউ কি ঠিক আছে কিনা, এটা এখান থেকে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, মানে রেসপন্সিবল তো, আমরা যে থিমটা নিয়ে কাজ করছি থিমটা রেসপন্সিভ, আর থিমটা যদি রেসপন্সিভ না হয় তাহলে এই বিহেভিয়ারটা থাকবে না। আর বর্তমান সময় যত নতুন থিম আছে সবই তো মোটামুটি রেসপন্সিভ, বা আগে যদি থিম নিয়ে কাজ করেন তখন হয়তো রেসপন্সিভ থাকবে না। এবং আই হোপ যে আপনারা জানেন সেটা নিয়ে কিভাবে ডিল করবেন আপনারা। ঠিক আছে, সো আমরা ডেস্কটপ মোডে থাকি। তারপর সেই কালারসে, তো কালার্স পরে আসবে হেডার ইমেজ। তো আমি একটু ব্রেক নিই। সো দেখেন এবার কালার্সের পর যে অপশন আছে হেডার ইমেজ, সো আই থিঙ্ক যে আপনারা এই অপশনগুলো নিয়ে কাজ করতে পারবেন এখন, রাইট? এটা নিয়ে আমার আর এক্সপ্লেন করার দরকার নেই, আপনারা প্রতিটা অপশনই কাজ করে দেখবেন যে যা যা যে যে অপশনগুলো আছে সেগুলোতে আপনি একটা ইমেজ আপলোড করে দেখেন, কালারটা চেঞ্জ করে দেখেন, কি কি চেঞ্জ আসতেছে সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, পারবেন না এটা? তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ মানে আর সবচেয়ে বড় বিষয় দেখেন এখানে যে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি কি কি করবেন, এটা দিয়ে কি চেঞ্জ হবে, রিকমেন্ডেড সাইজ কি রকম, সবগুলো কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো এই অপশনগুলো ইউজ করতে আই থিঙ্ক যে আপনাদের খুব বেশি কষ্ট হবে না। ওকে, সো সোফার যা চেঞ্জ করলাম এটা দিয়ে আমি সেভ এন্ড পাবলিশ করি, নাহলে চেঞ্জগুলো আমার থাকবে না। সেভ এন্ড পাবলিশ করলাম, করার পরে যে আমাদের ওয়েবসাইটের লুকটা, এখানে গিয়ে আমরা রিফ্রেশ দিয়ে দেখি, দেখছেন চেঞ্জগুলো চলে আসছে না, যা যা চেঞ্জ করলাম চলে আসছে আমাদের চেঞ্জগুলো। ওকে, এবার আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই। সো কাস্টমাইজের পরে একটা অপশন দেখবেন উইজেট। সো উইজেটের কাজ কি, উইজেট কি আসলে? উইজেটের কাজ কি? সাইড বারটাকে ম্যানেজ করা। লাইক আমাদের সাইড বারে যে ইনফরমেশন থাকে, লাইক একটা সার্চ বার থাকতে পারে, রিসেন্ট পোস্টগুলো থাকতে পারে, বা আপনার একটা ক্যালেন্ডার থাকতে পারে, রাইট? বা ক্যাটাগরিগুলো থাকতে পারে। সো এই ধরনের ইনফরমেশনগুলো ম্যানেজ করবো আমরা উইজেট এরিয়া দিয়ে। ওকে, সো আপনারা কি করতেন যখন ছোটবেলায় ওয়ার্ডপ্রেস কি বলে বুটস্ট্র্যাপ এইচটিএমএল সিএসএস দিয়ে আপনাদের সাইট বার ডিজাইন করতে হতো, আগে কন্টেন্টটা ভাগ করতে হতো, তারপরে সেখানে যা যা ইনফরমেশন রাখবেন সেটার জন্য আবার নতুন নতুন ডিপ করতে হতো, টাইটেল দেন, কন্টেন্ট দেন, সো অনেক মাথা ঘাম পায়ে ফেলে আপনারা একটা সাইট বার তৈরি করতেন। সো ওয়ার্ডপ্রেস আপনার জন্য এই বিষয়টাকে অনেক ইজি করে দিয়েছে। লাইক কিভাবে অ্যাভেলেবল উইজেট আছে, মানে একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো প্রয়োজন হতে পারে, রাইট, মানে সাইট বারে সবগুলোর জন্য অপশন আপনার তৈরি করা আছে মোটামুটি ওয়ার্ডপ্রেস। ওকে, আপনাকে কি করতে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ করে শুধুমাত্র ইউজ করতে হবে। ফর এক্সাম্পল আমি সার্চ, এখন যে এগুলো দেওয়া আছে বাই ডিফল্ট এই উইজেট এরিয়াতে দেওয়া আছে এগুলো। সো এই ইনফরমেশনগুলো কিন্তু শো করছে এখানে, এই যে সার্চ বার, তারপর রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা ইনফরমেশন, এগুলো দেওয়া আছে। এর কথা থেকে শো করতেছি এগুলোর কারণে। ফর এক্সাম্পল আমি মেটাটাকে সরাই দিলাম, ক্যাটাগরিজটাকে সরাই দিলাম, আর্কাইভটাকে সরাই দিলাম, শুধু রিসেন্ট পোস্ট থাকবে আর হচ্ছে সার্চ বাটনও থাকবে, দিলাম না? এবার রিফ্রেশ দেন, দেখেন সার্চ বার আর রিসেন্ট পোস্ট আর কিছু নেই, সব চলে গেছে। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম আমি। ওকে, বা আমি চাচ্ছি যে আমার একটা ক্যালেন্ডার শো করবো, আমি আমার ক্লায়েন্ট খুব সুন্দর একটা ক্যালেন্ডার চাচ্ছে 2017 সালের জন্য। ওকে, সো কি করবেন, এই ক্যালেন্ডারটাকে নিয়ে এসে এখানে ফেলে দেন, দেওয়ার পরে টাইটেল দিয়ে দেন। টাইটেল যদি দেন তাহলে টাইটেল শো করবে, আর যদি না দেন কোনো সমস্যা নেই, টাইটেল শো করবে না। ক্যালেন্ডার দিয়ে সেভ করেন, করে রিফ্রেশ দেন, এই যে ক্যালেন্ডার চলে আসছে, ডিসেম্বর 2016 31। ওকে, কিছু করতে হইলো আমাকে?
করতে হলো না, জাস্ট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, আমার সাইড বার তৈরি হয়ে গেল। সো সহজ না? তৈরি করা যাবে? 2-1 ঘন্টা একটা ওয়েবসাইট তৈরি করা যাবে না কমপ্লিট? বলেন যে ভাই এত কষ্ট করে তাহলে HTML CSS জাভাস্ক্রিপ্ট যে করি বুটস্ট্র্যাপ শেখা কি দরকার? ডিরেক্ট আমরা ওয়ার্ডপ্রেসই শিখতে পারতাম। বিষয়টা আসলে এরকম না। সো আপনাদের ওই ফাউন্ডেশনটা আছে বলেই বিষয়গুলো এত ক্লিয়ার মনে হচ্ছে, না হলে তো আপনাকে এই উইজেট আর সাইডবার বুঝাইতে আমার 1 ঘন্টা লেগে যেত। ঠিক আছে না? সবগুলো দরকার আছে আসলে। এবার আসি আমরা মেনুসে। তো মেনুস বলতে তো বুঝতেই পারতেছেন আমরা মেনুটাকে কিভাবে ম্যানেজ করব। আবার এমন কিছু কাজ আসবে না PHP টু ওয়ার্ডপ্রেস। হ্যাঁ এক্স্যাক্টলি আমরা করি আসবে। ওয়ার্ডপ্রেস আনতে হবে। আবার মার্কেট প্লেসের রেসপেক্টে এই কথাটা সত্য, যারা আপনার মার্কেট প্লেসে একটু ধারণা আছে, আপনি সারা জীবন বুটস্ট্র্যাপে কাজ করে পার করে দিতে পারেন। দেখবেন যে অনেকে আছে শুধু বুটস্ট্র্যাপেরই কাজ করে, আবার অনেকে আছে শুধুমাত্র থিম কাস্টমাইজেশনের কাজ করে, থিম ডেভেলপমেন্ট, তারপরে ই-কমার্স ওয়েবসাইট তৈরি, কোনো কিছুতে যায় না। বুটস্ট্র্যাপের 2 বছর 3 বছর আগে মানে এখন যে ওয়ার্ডপ্রেসের কাজ বেশি, 2-3 বছর আগে বুটস্ট্র্যাপের কাজ বেশি। এখন তো নাই। হ্যাঁ বুটস্ট্র্যাপের কাজ নেই এটা বললে ভুল হবে। এখন হচ্ছে যে লাইক আগে যেটা হতো বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এরকম বলা হতো। এখন বলা যে ওয়েবসাইট লাগবে, তো এটা অবশ্যই রেসপন্সিভ হবে, এটাকে বলার প্রয়োজন নেই যে আমার রেসপন্সিভ হবে কিনা। তো এখন আপনার যে কোনো ফ্রন্ট এন্ডে কাজ করতে গেলে ক্লায়েন্ট কিছু বলে না, আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেভেলপাররা বুটস্ট্র্যাপটাকে চুজ করে, এটা একটা বিষয়। তো বাট বুটস্ট্র্যাপের কাজ অনেক বেশি আছে, হ্যাঁ অনেক কাজ আছে। আর আপনি হয়তো বা একটা বা দুইটা মার্কেট প্লেসের রেসপেক্টে বলতেছেন, বাট মার্কেট প্লেস তো অনেকগুলো, এটা একটা বিষয়। সো এটা তো আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো মেনু নেই, বাট ওয়েবসাইটে একটা মেনু থাকা দরকার, রাইট? তো আমরা একটা মেনু তৈরি করি। সো আমাদের কোনো মেনু নেই, তো একটা মেনু তৈরি করার জন্য আমরা মেনুতে ক্লিক করব, করার পরে এখানে এরকম একটা অপশন পাবেন যে ক্রিয়েট মেনু। মেনু ক্রিয়েট করার জন্য যে মেনুর একটা নাম দিতে হবে, নাম দিলাম কি মেইন নেভ। ঠিক আছে, মেইন নেভ নামে একটা মেনু তৈরি করবো আমরা, ক্রিয়েট মেনু করি। আসছে, চলে আসলো, ভালো কথা। তো মেনুতে কি থাকবে? পেজ গুলো থাকবে। তো সোফার আমরা কয়টা পেজ ক্রিয়েট করছি? একটা পেজ অ্যাবাউট আস, আর একটা স্যাম্পল পেজ আছে, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে, তৈরি করা থাকে। তো এই মেনুতে আমার এই পেজগুলোকে শো করার জন্য কি করতে হয়? এটা ক্লিক করতে হবে এভাবে, ক্লিক করেন, ক্লিক করে যে অ্যাড টু মেনু আছে না বাটনটা, এটা ক্লিক করেন, চলে আসে রাইট সাইডে, বাস আপনার কাজ শেষ। তারপরে কি করতে হবে? সেভ করলে শো করবে না, আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে মেনুটা কি মেনু হিসেবে শো করতে যাচ্ছেন। তো এখানে একটা ওয়েবসাইটে কত ধরনের মেনু থাকতে পারে? একটা জেনারেল মেনু, একটা সোশ্যাল মেনু। আবার একটা ওয়েবসাইটে আবার এমন থাকতে পারে যে জেনারেল মেনুগুলোর আবার কয়েকটা টাইপ হতে পারে, যে টপ হেডার মেনু, মেইন মেনু, সাইডবার মেনু, ফুটার মেনু, এমন থাকে না? এটা কি থিমের উপর ডিপেন্ড করবে, থিমের ডেভেলপার যদি অপশন দেয় সেটার উপর ডিপেন্ড করবে। বাট এই থিমে শুধুমাত্র দুইটা মেনু ব্যবহার করার অপশন আছে, একটা প্রাইমারি মেনু। তো আমরা যদি মেইন মেনু হিসেবে শো করতে চাচ্ছি, এটাকে কি করবো? প্রাইমারি মেনুটা চেক করে দিব, দেওয়ার পরে সেভ করি। এটা যদি সেভ চেক না করেন তাহলে মেনুটা শো করবে না, এটা মাথায় রাখবেন, দিয়ে সেভ করেন। এবার রিফ্রেশ দেন, আসছে এখানে দুটা পেজ, অ্যাবাউট আস আর স্যাম্পল পেজ, মানে মেনুটা শো করতেছে এখানে। সো লোগোর পরেই মেনুটা শো করতেছে। তো মেনুটা এইভাবে ভার্টিক্যালি শো করতেছে কেন স্যার? তো এটা ডিজাইনটাই এরকম। আমরা যদি অন্য ডিজাইনে যাই তাহলে যেখানে শো করার কথা সেখানে শো করবে। এই থিমের ডিজাইনটাই এরকম, যে মেনুটাকে এখানে শো করাতে চাইছে। আপনি চাচ্ছেন যে না আমি মেনুটাকে এখানে শো করবো না, আমি মেনুটাকে রাইট সাইডে শো করবো, এখানে শো করবো, তখন শুধু হ্যাঁ কাস্টমাইজেশন প্রয়োজন এবং উইথ ডেভেলপমেন্ট নলেজ। ডেভেলপমেন্ট নলেজ ছাড়া কাস্টমাইজ করতে গেলে পিএইচপির একটা ট্যাগ এদিক ওদিক হলে আপনার ড্যাশবোর্ড হারায় যাবে, ড্যাশবোর্ডটা খুঁজে পাবেন না। তখন ক্লায়েন্টকে বলতে হবে সি প্যানেলে অ্যাক্সেস দেন, সি প্যানেলে গিয়ে তখন ওই ফাইলটাকে এডিট করতে হবে। ঠিক আছে? সো তো সেটার জন্য আমাদের কি লাগবে? ডেভেলপমেন্ট নলেজ লাগবে। সো আমরা এটা যাচ্ছি না। সো আর ফর নাও ক্লায়েন্ট আপনাকে যে থিমটা দিবে এরকম কোনো চেঞ্জেসও চাবে না, এটা ভরসা রাখি আর কি। তো মেনু আসলো। সো মেনু তৈরি করার প্রসেসটা বুঝতে পারছি। মেনুতে যাব, একটা নাম দিয়ে মেনু ক্রিয়েট করব, তারপর যে যে পেজগুলোকে শো করতে যাচ্ছি সেই পেজগুলোকে শো করব, দেন আমি চেক করে দিয়ে সেভ করব। সো এখানে আমি চাচ্ছি একটা মেনু থাকবে হোম নামে, যেখানে ক্লিক করলে কি হবে? এই যে পেজটা যে পেজটা শো করতেছে সেই পেজটাই শো করবে। এটা আমি কিভাবে করব, রাইট? তো এটা দুইভাবে করা যায়। ফার্স্ট অফ অল আমাকে হোম নামে একটা পেজ ক্রিয়েট করতে হতে পারে, এটা একটা ওয়ে। আমরা একটা পেজ তৈরি করি, হোম নামে একটা পেজ তৈরি করে পাবলিশ করি, শুধুমাত্র পাবলিশ করলাম। করার পরে এখানে সেটিংস থেকে দেখেন রিডিং নামে একটা অপশন আছে, রিডিং এ যান। সো বাই ডিফল্ট কি হচ্ছে?
বাই ডিফল্ট হোম পেজে কি পোস্ট গুলো শো করতেছে না, পোস্ট গুলো শো করে কিনা, কারণ কি দেখেন বাই ডিফল্ট সেটিংটা দেওয়া থাকে, রিডিং সেটিংসে দেওয়া থাকে যে ফ্রন্ট পেজ ডিসপ্লে থাকে কি ইওর লেটেস্ট পোস্টেস, দ্যাট মিন্স এই জন্য আমাদের যে লেটেস্ট পোস্ট গুলো আছে সেগুলোকে এখানে কি করতেছে শো করতেছে। ওকে, বাট আপনি চাচ্ছেন আমি এই পোস্ট গুলোকে না আমি অন্য একটা পেজকে শো করবো হোম পেজ হিসেবে, তো সেক্ষেত্রে কি করবেন স্ট্যাটিক পেজ দিয়ে দিবেন। স্ট্যাটিক পেজে কি করবেন ফ্রন্ট পেজ সিলেক্ট করবেন কোনটাকে, এই যে হোম নামে একটা পেজ তৈরি করলাম বা আপনি যেই পেজটাকে হোম পেজ হিসেবে শো করতেন সেই পেজটাকে আপনি এখানে শো করে দিবেন। ক্লিয়ার? আর পোস্টেজ পেজ কি এক্ষেত্রে ব্লক পেজ হিসেবে কোনটাকে শো করবেন, যে পেজটাকে ব্লক পেজ হিসেবে শো করতেন সেই পেজটা সিলেক্ট করে দিবেন আপনি এখানে, ফর এক্সাম্পল আমি একটা স্যাম্পল পেজ দিলাম। ক্লিয়ার? তার মানে কি হলো যে পেজটাকে আমি হোম পেজ হিসেবে শো করতে সেটা ফ্রন্ট পেজে সিলেক্ট করে দিব, আর যে পেজটাকে আমি ব্লক পেজ হিসেবে শো করতে সেটা পোস্টেজ পেজে সিলেক্ট করে দেব। দেন দেওয়ার পরে সেভ চেঞ্জেস। ওকে, এবার এটা রিফ্রেশ দেন, তো হোম পেজ কি আসতেছে হোম নামে যে পেজটা সেটা চলে আসতেছে, মানে আর পোস্ট আছে এখানে পোস্ট শো করতেছে না, রাইট? পোস্ট শো করতেছে না। এবং স্যাম্পল পেজে যাই, স্যাম্পল পেজে দেখেন পোস্টগুলো শো করতেছে, কারণ কি স্যাম্পল পেজটাকে আমরা পোস্টেজ পেজ হিসেবে সিলেক্ট করে দিয়েছি। বুঝতে পারতেছেন? অনেক সহজ, বুঝতে পারেন? আবার বলি দেখেন, রিপিট করতেছি যে আমি কোন পেজটা হোম পেজ হবে এবং কোন পেজটা ব্লক পেজ হবে এটা আমি ম্যানেজ করব সেটিংস এর রিডিং থেকে। রিডিং এ গেলে দেখতে পাবেন যে ফ্রন্ট পেজ ডিসপ্লে বাই ডিফল্ট দেওয়া থাকে ইওর লেটেস্ট পোস্টেজ, দ্যাটস ওয়াই আমরা হোম পেজ হিসেবে কি দেখতে পাচ্ছিলাম পোস্টগুলোকে দেখতে পাচ্ছিলাম। বাট আমি এখন চাচ্ছি যে আমি হোম পেজ হিসেবে পোস্ট পেজ না, হোম পেজ হিসেবে অন্য একটা পেজকে দেখাবো যেটার নাম হচ্ছে হোম বা অন্য একটা পেজ। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে ফ্রন্ট পেজ ডিসপ্লেটা স্ট্যাটিক পেজ করে দিতে হবে। ওকে, দেওয়ার পরে এখানে আবার দুটো অপশন পাবেন যে স্ট্যাটিক পেজের মধ্যে কোন পেজটাকে আপনি হোম পেজ হিসেবে শো করতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দেবো। তো আমি হোম পেজটাকে সিলেক্ট করে দিচ্ছি হোম পেজ হিসেবে, আর পোস্টেজ পেজ হিসেবে সিলেক্ট করে দিচ্ছি স্যাম্পল পেজটাকে। তার মানে আমার যত পোস্টেজ থাকবে ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট পোস্টগুলো আমরা ক্রিয়েট করতেছি সেগুলো আমরা কি দেখাবে কোন পেজে দেখাবে এখন স্যাম্পল পেজে দেখাবে। দিয়ে আমি সেভ করে দিলাম, দেওয়ার পরে এই যে স্যাম্পল পেজে দেখেন এখন স্যাম্পল পেজে ক্লিক করলে স্যাম্পল পেজে পোস্টগুলো শো করতেছে। আর যদি আমরা হোম পেজে যাই হোম পেজে আপনার কি হোম নামের পেজটা শো করতেছে। ক্লিয়ার এটা? এখন আমি যাচ্ছি হোমে ক্লিক করলে হোম নামে যে পেজটা আমরা ডিজাইন করব সেই পেজটা শো করবে। এখন আমি যাচ্ছি বাই ডিফল্ট যে লেআউটটা আসতেছিল প্রথমে ওইটাকে আমি হোমে রাখতে যাচ্ছি। এখন কি করবো এটা দিয়ে বুঝাতে পারছি যে বাই ডিফল্ট যে লেআউটটা আসছিল তখন সেটাকে আমি কি করব হোমে রাখবো। তো সেটার জন্য আমাকে অবশ্যই ফার্স্ট অফ অল এটা কি করতে হবে ইওর লেটেস্ট পোস্ট দিয়ে রাখতে হবে, রাইট? ইওর লেটেস্ট পোস্ট দিতে হবে আমরা দিয়ে দেখেন সেভ করি। সেভ করার পরে এই হোমে ক্লিক করেন আবার আসছে না আবার। এখন আমি চাচ্ছি এটাকে আমার হোম পেজ হিসেবে শো করবো, তখন আমি এই লিঙ্কটাকে কপি করতে হবে। কপি করেন করে মেনুতে গিয়ে দেখেন এখানে তো পেজগুলো দেখাচ্ছে, পেজ ছাড়া এখানে কাস্টম লিঙ্ক নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করেন করে এখানে যে ইউআরএলটা আছে এই ইউআরএল এ ওই হোম পেজের ইউআরএলটা দিয়ে দেন। আমাদের মেইন পেজ ইউআরএলটা দিয়ে দিব আর এটা টেক্সটটার নাম দিব হচ্ছে হোম, দিয়ে অ্যাড টু মেনু করেন। মানে একটা কাস্টম লিংক তৈরি করলাম যেটার লেভেলটা দিয়ে দিলাম আমি হোম, কাস্টম লিংকের ইউআরএলটা কি দিলাম যে পেজটাকে আমরা হোম পেজ হিসেবে শো করতে যাচ্ছি। ক্লিয়ার? দেওয়ার পরে কি করতে হবে সেভ। এবার দেখেন ক্লিক করেন রিফ্রেশ দেন, হোম নামে অপশন আসছে এখানে মেনুতে হোমে ক্লিক করেন ওই পেজটা দেখাবে, হোমে ক্লিক করেন ওই পেজটা দেখাবে। তার মানে আমরা একটা স্ট্যাটিক পেজকে হোম পেজ হিসেবে কিভাবে শো করতে পারি কনভার্সনটা বুঝতে পারছেন? তাহলে একটা মেনু ক্রিয়েট করতে পারবেন এখন, সেটাকে ম্যানেজ করতে পারবেন, রাইট? সো মেনুটা বুঝতে পারছেন তো তাহলে যে আমরা মেনুতে আমাদের অ্যাভেলেবেল পেজগুলোকে অ্যাড করতে পারবো অথবা আমরা যে কাস্টম কোনো লিংকও অ্যাড করতে পারবো। আবার আমরা যদি চাই ক্যাটাগরিজটাকে আমি এখানে অ্যাড করব মেনুতে, ক্যাটাগরিটাকেও মেনুতে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে কি করবেন এই ক্যাটাগরিজটাকে ট্যাবে ক্লিক করবেন, অ্যাভেলেবেল ক্যাটাগরিগুলো শো করবে এখানে, যে ক্যাটাগরিটাকে মেনুতে নিয়ে আসছেন সেই ক্যাটাগরিটাকে চেক করে দিবেন দিয়ে অ্যাড টু মেনু করেন। তাহলে কি এখানে ফার্স্ট ক্যাট এই ক্যাটাগরি ফার্স্ট ক্যাট নামের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটাও মেনুতে অ্যাড হয়ে গেল। এটা কখন প্রয়োজন হবে যখন ই কমার্স সাইটে কাজ করবেন, তখন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখাতে হবে না মেনুতে, তখন আমরা কি করব তখন আর পেজ তৈরি করবো না, তখন ক্যাটাগরিগুলোকে আমার শো করতে হবে মেনুতে। ওই সময় আমরা কি করব এই ক্যাটাগরিজ থেকে অ্যাভেলেবেল ক্যাটাগরিগুলোকে মেনুতে নিয়ে আসবো। ক্লিয়ার এই বিষয়টা?
কি মাথার উপরে চলে আসছে নাকি আমার? মানে ওটা কনফিডেন্স পাচ্ছেন যে না সমস্যা নেই, মাথার উপরে গেলেও আমার দেখ। আচ্ছা এটা এটা অনেক বড় একটা বিষয়। সো এতটুকু ক্লিয়ার, রাইট? এবার আমরা যাই হেডারে। তো হেডারের ব্যাকগ্রাউন্ড তো আমরা অলরেডি এই কাস্টমাইজ অপশনে দেখে ফেলছি। সো হেডারের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ওই কাস্টমাইজ অপশনে চলে যাবে। সো এটা আপনারা জানেন কিভাবে হেডারের ফুটারটাকে আপনারা কাস্টমাইজ করবেন। তারপরে শেষে যাই আমরা এডিটর, যেখান থেকে আমরা কি করতে পারবো, এই থিমে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবো। সো এই যে থিমটা আমরা দেখতে পাচ্ছি আউটলুকটা, তো এটার পিছনে তো অবশ্যই কোড আছে অনেক, রাইট? আমরা তো না দেখেই কাজ করতেছি, কারণ আমরা যে মধ্যে এক প্রকার বলতে পারবো না, আমরা কোড না দেখে আমরা ওয়েবসাইট তৈরি করে ফেলতেছি। তো এখন এই যে এই থিমের জন্য এই এই ফাইলগুলো, এই পিএসসি ফাইলগুলো, এই স্টাইল শীট, এগুলো কাজ করতেছে, এই এতগুলো ফাইল কাজ করতেছে, ঠিক আছে? যেগুলো আপনাদের না জেনেই আপনারা ওয়েবসাইট তৈরি করে ফেলতেছেন। তো আপনাদের যখন থিম ডেভেলপমেন্ট করবেন তখন এই ফাইলগুলো তখন আপনারা তৈরি করবেন, মানে আস্তে আস্তে তৈরি করে ফেলবেন নাকি এই ফাইলগুলো, ঠিক আছে? এবং থিম তৈরি করে ফেলবেন। আপনাদেরকে একটা ডিজাইন দিব বা HTML টেমপ্লেট দিব, সেটাকে আপনারা HTML ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করে ফেলবেন। ক্লিয়ার? তো এই ফাইলগুলো নিয়ে আমাদের আপাতত জানার প্রয়োজন নেই, শুধু বলে রাখি যে কিভাবে এটা কাজ করে। সো আমি যখন এডিটরে ক্লিক করব, এখানে আর বাই ডিফল্ট একটা ফার্স্ট অফ অল একটা স্টাইল শীট দেখতে পাবেন, style.css নামে। তো এই এই থিমের যত স্টাইল দেখতে পাচ্ছেন সবগুলো আমার এখান থেকে ম্যানেজ হয়। এই স্টাইল শীটে এখানে এগুলো ডিক্লেয়ার করা আছে। তো আপনি যদি চেঞ্জ করতে চান কিছু একটা বিষয়, কাস্টমাইজ থেকে তো আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারতেছি, বাট কাস্টমাইজে কি সবকিছু চেঞ্জ করার অপশন দিছে? দেয় নাই। তো আপনি চাচ্ছেন যে আপনার যে এই যে পোস্টের যে টাইটেলটা আছে, যে ফার্স্ট পোস্ট বা হ্যালো ওয়ার্ল্ড, এটা আপনি ব্ল্যাক দেওয়া আছে, তো এটা কি চেঞ্জ করার অপশন ছিল? ওখানে ছিল না কাস্টমাইজে। আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এটাকে রেড করতে চাচ্ছেন, তখন কি করবেন? ফায়ারবাগ ইউজ করছিলেন, তখন সিএসএস গিয়ে চেঞ্জ করতে হবে। ফায়ারবাগ ইউজ করছিলেন না, ইউজ করার না এমন কেউ আছেন ফায়ারবাগ? আপনি ঘুমায় পড়ছেন নাকি স্যার? আপনি ঘুমায় পড়ছেন নাকি আমাকে দেখার জন্য হেলে করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, কোন সমস্যা নেই। না, এটা তো আপনার একটা, তাহলে আপনি কি ক্রোমের ইন্সপেক্ট করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটাই করেন একই কথা, ওই সেম লেভেলই, বাট এটা তো ইউজ করতে হবে একটা কোডার হতে গেলে, তাই নাকি? আচ্ছা ওটা তো ফ্রি সাউন্ড, ফ্রি অ্যাড অন, আপনি হয়তো অন্য কোনো অ্যাড অনে চলে গেছেন। সো আমাদের অবশ্যই ইন্সপেক্ট করতে জানতে হবে, বিকজ আমরা সবাই কিন্তু হাতুড়ে ডেভেলপার বলতে পারেন, ওয়ান টাইপ অফ, ঠিক আছে? আমরা এই সেই একবার স্কেচ থেকে কোড করে করে করব, এই মানে জাস্ট লাইক একটা ওয়েবসাইট তৈরি করার আগে ব্লাইন্ডলি আপনি এ টু জেড কোড করে শেষ করবেন, তারপরে রিফ্রেশ রেজাল্ট দেখবো, এমন কনফিডেন্স আমাদের নাই, বা এটা দরকারও নাই আসলে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করতে গেলে। সো এজ এ হাতুড়ে ডেভেলপার আপনাদেরকে কি করতে হবে? ইন্সপেক্ট করতে জানতে হবে, এবং এটা দরকার, খুবই দরকার। তো আমরা কি, ফর এক্সাম্পল আমরা এটাকে ইন্সপেক্ট করবো, ইন্সপেক্ট করে দেখি যে এটা কিভাবে দেওয়া আছে। এখান থেকে সিএসএস শিখতে পারবে। হ্যাঁ, এখান থেকে সিএসএস শেখা যাবে। সো ফার্স্ট অফ অল এটা এখানে যে এটা শো করতেছে, এখানে নির্দিষ্ট একটা ফন্ট সাইজ দেওয়া আছে, কালার দেওয়া আছে, ফন্ট ওয়েট দেওয়া আছে। তো আমাকে তো বুঝতে হবে যে কি নামে ক্লাসটা দেওয়া আছে। তো আমি এটাকে যদি ধরি তাহলে দেখেন এখানে দেওয়া আছে h2 নামে পোস্টে আছে এটা, এবং h2 এর ক্লাস দেওয়া আছে এন্ট্রি টাইটেল। এখানে ক্লিক করলাম এই ট্যাগটাকে, ক্লিক করলে দেখেন এখানে কিছু স্টাইল চলে আসতেছে, রাইট? যেখান থেকে আমার কি আসতেছে, এগুলো ফন্ট সাইজ আসতেছে, কাজ করে কি, সরি লাইন হাইট, মার্জিন বটম, হ্যাঁ কাজ করে লাইন হাইট। আচ্ছা আমি যদি এখানে একটা লাইক কালার দিই, দেখি তো কালারটা কাজ করে কিনা। কালার রেড দিলাম, না এটা কাজ করতেছে না, তার মানে এটা আমরা একটু স্ক্রল করে যাই নিচে। আচ্ছা এই যে ফন্ট ওয়েট দেওয়া আছে, ঠিক আছে? এখানে h1 থেকে h6 এর স্টাইল দেওয়া আছে, ক্লিয়ার বোর্ড, এখানে আমাদের কালারটা কাজ করবে, তাও কাজ করে না। h2.entity title, আচ্ছা যেই নামে থাকুক, ফর এক্সাম্পল আমি তো এটাকে সিলেক্টর দিয়ে আমরা স্পেসিফিক করতে পারি না, সিএসএস টাকে আমরা জানি। সো লাইক এটা হচ্ছে h2 ট্যাগ, এবং এটার ক্লাসটা কি আছে, এন্টিটি টাইটেল। তাহলে h2.entity title করলে আমি কি করতে পারতেছি, এটাকে সিলেক্ট করতে পারতেছি, রাইট? দিয়ে সেখানে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে পারবো না সিএসএস এর? পারবো। তো সেভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো না, এই বিষয়গুলো ছোটখাটো বিষয়গুলো আমরা এইভাবে কাস্টমাইজ করে ফেলতে পারবো যদি ক্লায়েন্ট চায় যে আমার এখানকার এই টাইটেলটা আমাকে একটু চেঞ্জ করে দেন,
সো ফর एग्जांपल আমি এখানে দিতে পারি যে এলিমেন্ট স্টাইল মানে কি, এটা কি কোনটা নেয় না, এখানে ইম্পোর্ট করে দিলে নেবে কি বাবা, কোনটা কাজ করে না কেন? আচ্ছা স্ক্রিন অনুযায়ী নিয়ে নিচ্ছে, মানে প্রতিটি স্ক্রিনের জন্য ডিফাইন করা আছে মেবি স্টাইলে, এই যে এখানে দেওয়া আছে। আচ্ছা এটা হচ্ছে অ্যাঙ্করটাকে দেওয়া আছে না, এটা নেয় না, ফোকাস করে দেখি, এটাও নেয় না, এসে আচ্ছা অ্যাঙ্করটাকে মানে পুরোটা নিয়ে নিয়েছে এটা। আচ্ছা ঠিক আছে, এটা কাজ করছে, মানে এটা হচ্ছে H2 টাকে দিচ্ছে না অ্যাঙ্করটাকে, যেহেতু মানে খুবই স্পেসিফিক করে অ্যাঙ্করটাকে দেওয়া আছে কালারটা, দ্যাটস ওয়াই আমাদের এটা ওই অ্যাঙ্করটাকে দিয়ে নিচ্ছে। কোন সমস্যা নেই, আমরা এভাবে করতে পারবো, স্পেসিফিক করে দিতে পারবো না, H2.entity-title তারপরে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা এটাকে কালারটাকে কাস্টমাইজ করতে পারবো। সো আপনারা জানেন যে কিভাবে এগুলো কাস্টমাইজ করতে হয় এবং এটা আপনারা করতে পারবেন, এই ধরনের CSS যেগুলো চেঞ্জ করার ক্ষেত্রে এগুলো আপনারা করতে পারবেন, রাইট? সো এটা গেল, তাহলে আমরা কি করব ওখানে, আর যদি এক্সিস্টিং কোনো স্টাইলকে চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখেন এখানকার যে অ্যাভেলেবল যে পোস্টগুলো থাকবে, লাইক এখানে ফর এক্সাম্পল আমাদের যে লোগোটা সাইট টাইটেল যেটা আছে, এই সাইট টাইটেল, সেটা যদি ক্লিক করেন দেখেন সাইট টাইটেল এই ক্লাসটাকে নেন, সাইট টাইটেলের ক্লাসটাকে নেন, নিয়ে আপনি এই style.css এ গিয়ে কন্ট্রোল F দিয়ে সার্চ করেন, পাইছেন না সাইট টাইটেল। সো আপনি যদি কিছু চেঞ্জ করতে চান সেই চেঞ্জগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আবার দেখেন কাস্টম লোগো নামে এখানে একটা অপশন আছে, হ্যাঁ সরাসরি আপনি এখানে ওই ক্লাসটা ধরে নিয়ে এসে আপনি সরাসরি এখানে এসে আপনি কি করবেন, দেখলে তো বুঝতে পারবেন যে এটাকে কোথা থেকে স্টাইল দেওয়া হচ্ছে, রাইট? তারপর ফর এক্সাম্পল এই যে লোগোটা আছে, লোগোটা আপনি হচ্ছে যে হাইটটা অনেক বড় হয়ে গেছে, সো কোন হাইটটা অ্যাক্টিভেট আছে এটার জন্য দেখেন সাইট ব্র্যান্ডিং, হ্যাঁ অলরেডি আমরা থিম কাস্টমাইজে চলে আসছি একটু। সো এভাবে অ্যাট্রিবিউটগুলো ইন্সপেক্ট করবেন, আর হচ্ছে ক্লাসগুলো নিয়ে এসে ক্লাসগুলো দিয়ে আপনি এখানে কি করবেন, কন্ট্রোল F দিয়ে সার্চ করবেন, তারপর আপনি সেই অনুযায়ী কাস্টমাইজ করে ফেলবেন, ঠিক আছে? সো যদি ছোটখাটো কোনো CSS চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে থিমের যে স্টাইলটা সেটা ইন্সপেক্ট করে ধরে নিয়ে এসে এখানে style.css এ সার্চ করে আপনারা সেগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, সো ফর নাও এটা করার প্রয়োজন হবে না, আপনাদের যে থিমগুলো দেওয়া হবে শুধুমাত্র থিমের মতো করে সাইটটা তৈরি করে দিলেই হয়ে যাবে। আমার একটা কোশ্চেন আছে, আমাদের তো ছোটবেলা থেকে সেখানে আর কি আমরা স্টাইল, আমাদের স্টাইলটাকে সবার লাস্টে রাখতাম, হ্যাঁ আগে বলেছিল রং স্টাইলে পরে, হ্যাঁ কাস্টমে, হ্যাঁ ওয়ার্ডপ্রেসে কি এরকম কিছু আছে যে ওর স্টাইল যে থিমের যে আপনি ওভারহেড করবেন, সব প্রিভিয়াস যত স্টাইল আছে সবগুলো ওভারহেড করে দিবেন। না ওরকম কি মানে হয় কি না যে ওয়ার্ডপ্রেসে আমার থিমের স্টাইলটা উপরে আছে বা আমার যে থাকে উপরে নিচে প্রিফারেন্স আপনি যখন থিমটাকে ডিজাইন করবেন ওটাকে ডিক্লেয়ার করে দিতে হয়, আপনার যতগুলো এক্সটার্নাল ফাইল থাকবে সেগুলোকে এই function.php দেখতেছেন, এই function.php দিয়ে আপনাদের ডিক্লেয়ার করা থাকে কোনটার পরে প্রিফারেন্সটা সেট করে দেওয়া থাকে, উপরে নিচে না, শুধুমাত্র আপনি নাম্বার দিয়ে অর্ডার নাম্বার দিয়ে আপনি প্রিফারেন্স সেট করতে পারবেন। আর পাশাপাশি ওয়ার্ডপ্রেসের প্লাগইনও আছে, যে ওই প্লাগইনটা অ্যাড করে দিলেন ওখানে যে CSS দিবেন সব CSS কে ওভাররাইড করে ফেলবে। আমার এমন আছে যে এটা থিমের যে CSS থাকলো আমার একটা CSS ফাইল ক্রিয়েট করে সেটা আমি ওই ক্লাসটা নিয়ে করে আমার ওই CSS রাখলাম, CSS ফাইল তৈরি করার প্রয়োজন নেই এক্ষেত্রে, দরকার নেই। এক্ষেত্রে আপনি এই যে style.css এর সবার শেষে, style.css এর সবার শেষে যদি আপনি ডিক্লেয়ার করেন তাহলে আলটিমেটলি এটা প্রিফারেন্স বেশি পাচ্ছেন। এভাবেও যদি কাজ না করে বিভিন্ন প্লাগইনে যখন CSS চেঞ্জ করবেন তখন এর কমপ্লেক্সিটি আসে। একটা কোশ্চেন আছে কি যে আমি থিমের CSS টা যদি কোনো কিছু উল্টাপাল্টা করে সেট করে দিই এটা ওটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ তাহলে আমি ওখানে ব্যাক করব, আমি ওটাকে টাচ না করে আমার যদি একটা কাস্টম তৈরি করি বা আমার সাথে তো কাস্টম CSS ফাইল তৈরি করতে হয় এক্ষেত্রে, এক্ষেত্রে যেটা বললাম যে একটা প্লাগইন আছে সেই প্লাগইন দিয়ে আপনি কি করতে পারবেন, এটাকে ওভাররাইড করতে পারবেন, সবগুলোকে প্রিভিয়াসগুলোকে ওভাররাইড করে দিতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি আবার আগের ডিজাইনে রিভার্ট করবেন, তো ইন দ্যাট কেস আপনি আপনার প্লাগইনের CSS গুলো চেঞ্জ করে দিলেই হয়ে গেল, আপনার যেগুলো ডিক্লেয়ার করা ছিল সেগুলো পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে। আসলে আরেকটা জিনিস যেমন নিউজপেপারের সাইটগুলো থাকে, হ্যাঁ যে আর্কাইভের ক্ষেত্রে ডেট ওয়াইজ আর্কাইভ, যে ডেটটা দিচ্ছে সেটা কিসের উপরে বেস করে বা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে করে এই সাইটগুলো, তো
তো সেক্ষেত্রে মানে যে ডেট ওয়াইজ আর্কাইভ সেটা কিভাবে, যেমন যখন যে ডেট দিচ্ছে সেই ডেটের ইনফরমেশন কন্টেন্ট নিয়ে আসতেছে, পুরোটুকু চলে আসতেছে। তো এটার জন্য তো অনেক কঠিন কিছু করতে হয় না। আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের কি হচ্ছে, আপনি যখন একটা পোস্ট করতেছেন নির্দিষ্ট ডেটে পোস্ট হচ্ছে, দেখেন আমি একটা পোস্ট ক্রিয়েট করলাম, এই ডেটটা কিন্তু ডেটাবেসে থেকে গেল। ও আচ্ছা, ডেটাবেস তো আপনাকে দেখানো হয় না। এই যে তখন আমরা যে সিরিজ 35 নামে ডেটাবেস তৈরি করছিলাম তখন তো ব্ল্যাঙ্ক ছিল, রাইট? তারপর আমরা কিছু করছি কি, কিছু করি নাই। এখন এটাকে আবার একটা রিফ্রেশ দেন, দেখছেন কতগুলো টেবিল তৈরি হয়ে গেছে। আমরা এগুলো তৈরি করছি, কেউ করি নাই, বাট ওই ইনস্টলের সময় এগুলো তৈরি হয়ে গেছে। সো আমরা যখনই কোনো পোস্ট তৈরি করি বা পেজ তৈরি করি, এগুলো ইনফরমেশন থেকে যায় বাই ডেট, বাই ক্যাটাগরি, বাই ট্যাগ। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা হয়, আপনার ওই ট্যাগে যখন ক্লিক করতেছি, বিভিন্ন ডেট দিয়ে ফিল্টারিং করতেছি, ইন্টারনাল কোয়েরি আছে, কোয়েরিগুলো ডেভেলপারই করে, ফাংশন আছে, সেই ফাংশনগুলো কল করা হয়, করে তখন ওই নির্দিষ্ট ডেটের পোস্টগুলোকে এনে শো করায়। বুঝতে পারছি? না দাদা, তার তো ইয়েটা কমপ্লিট, যেমন গতকালকে পোস্টটা যেখানে ছিল ঠিক সেখানে কিন্তু সেখানে কিন্তু শো করছে। হ্যাঁ, সেখানেই শো করবে, ব্যাকডেটে যায়, হ্যাঁ ওখানেই শো করবে, রাইট? এক্স্যাক্ট, আমি তো ওটাই বলতেছি যে লাইক ওটা তো কি করতেছে, ওয়ার্ডপ্রেসের কাছে হিস্টরিটা আছে যে কবে পোস্টটা তৈরি করা হয়েছে, রাইট? সো সে কি করতেছে, জাস্ট শুধুমাত্র আমরা যখন ডেট দিয়ে আমরা কোয়েরি করতেছি বা ক্লিক করতেছি যে এই ডেটে ইনফরমেশন লাগবে, তো কিভাবে পুল করে নিয়ে আসতেছে, অবশ্যই তার পিছনে কিছু কোয়েরি চলতেছে যেটা ডেটাবেস থেকে ইনফরমেশন পুল করে নিয়ে আসছে। এটা যখন আজকে ডেট দেখাচ্ছে তখন কিন্তু সে কোনো ডেট দেখাচ্ছে না। যেমন প্রথম আলো .com আমি ক্লিক দিলে আমার চলে আসছে, তখন কিন্তু কোনো ডেট দেখাচ্ছে না। কিন্তু যখনই সেটা কালকের দিনে আর্কাইভে যখন চলে গেছে তখনই তো দেখাচ্ছে যে আমি তখন ব্যাকে যেতে চাই, তাহলে ডেট দিলে তখন কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমি এই কথাটাই বলতেছি, আপনি বিষয়টাকে কমপ্লেক্স করে ফেলতেছেন। আমি বলি, আমি আপনাকে এই কথাটাই বলতেছি। আর বেসিক্যালি এই বিষয়ে মানে এটা নিয়ে এখন কোশ্চেন করাও ঠিক না, কারণ হচ্ছে যে লাইক এই বিষয়গুলো আমাদের থিম ডেভেলপমেন্টে মেইন ক্যাটাগরিগুলো যখন দেওয়া হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো ওই ক্যাটাগরি কোনটি, ক্যাটাগরির ক্ষেত্রে কি হয়, ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করে, সো ওই ডেটের ক্ষেত্রেও সেম ভাবে ফিল্টারিংটা করে। বুঝতে পারছি? সো এটা আমরা তৈরি করিনি, বাট তৈরি হয়ে গেছে, এবং আমরা যত ইনফরমেশন অ্যাড করতেছি, কন্টেন্ট দিয়ে রাখতেছি, সবগুলো কিন্তু আমার এই এগুলোতে এসে মানে অ্যাড হয়ে যাচ্ছে টেবিলগুলোতে এসে। এবং আমরা থিম ডেভেলপমেন্টের সময় দেখবো, আমরা কিছু ফিল্ড নিয়ে কাজ করবো, টেবিল নিয়ে দেখতে পাবেন যে লাইক কিভাবে ইউজারগুলো থাকতেছে, যে ফিল্ডগুলো আছে, এবং এগুলো নিয়ে মাঝে মাঝে কাস্টমাইজ করতে হবে, কিভাবে করবেন ফার্দার এগুলো ইনফরমেশন পাবেন ডেভেলপমেন্ট করতে গেলে। ওকে, সো এখন আসি, দেখেন তো এডিটর গেল। সো এডিটর থেকে কি করবেন, থিমের ফাইলগুলোকে ম্যানেজ করতে পারবেন। তো বেসিক্যালি আপনারা কি করবেন, এখন এই style.css নিয়ে কাজ করতে পারেন, আর অন্য কোনো ফাইলে যাওয়ার প্রয়োজন নেই। PHP যে ফাইলগুলো আছে এগুলো যাওয়ার কোনো দরকার নেই। তারপরে আসেন প্লাগইনস। সো প্লাগইনস এর কাজ কি ছিল, আপনারা অলরেডি জানেন যে এটা নতুন একটা ফিচার বা ফাংশনালিটি অ্যাড করা ওয়েবসাইটে। তো আমরা এটা করব, আমাদের ফর এক্সাম্পল আমাদের একটা কন্ট্রাক্ট ফর্ম থাকবে, সেখানে কন্ট্রাক্ট ফর্মের মাধ্যমে আমরা কন্ট্রাক্ট ওয়ার্কিং একটা কন্ট্রাক্ট ফর্ম, যেটা ইউজার যদি সেন্ড করে তাহলে আমি কি অ্যাজ আ ওনার, ওয়েবসাইট ওনার হিসেবে আমরা মেইলটা পাই, রাইট? এরকম একটা কন্ট্রাক্ট ফর্ম থাকবে। তো এটার জন্য আমি কি করতে হবে, PHP কোড লিখবো, লিখার প্রয়োজন নেই। আমরা কি করব, ওয়ার্ডপ্রেসের যে কন্ট্রাক্ট ফর্মের প্লাগইন আছে সেই প্লাগইনটা আমরা ইউজ করে ফেলবো, ঠিক আছে? তারপরে দেখেন এখানে বাই ডিফল্ট এই আকিসমাত আর হ্যালো ডলি এই দুটো প্লাগইন দেওয়া আছে, এবং এই দুটো প্লাগইনের কিছু পারপাস আছে, এবং এখানে ডেসক্রিপশনে বুঝতে পারবেন। এবং আপনি যদি অ্যাভেলেবল প্লাগইন কিছু খুঁজতে চান, ফর এক্সাম্পল নতুন একটা প্লাগইন অ্যাড করতে যাচ্ছেন, সো অ্যাড নিউ প্লাগইনে যান। অ্যাড নিউ গেলে এখানে বাই ডিফল্ট দেখবে যে অনেকগুলো প্লাগইন দেখতে পাচ্ছেন। সো আপনার যেটা প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুযায়ী প্লাগইনটা এখান থেকে সার্চ করতে পারেন, অথবা গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন যে আপনার জন্য বেস্ট প্লাগইন কোনটা, বা এক্স্যাক্টলি আপনি যেটা চাচ্ছেন। সে একই কাজ করে এই কন্ট্রাক্ট ফর্মের জন্যই মনে করেন যে অনেক প্লাগইন আছে, কোনটা আপনার জন্য আপনি ইউজ করবেন। সো এটার জন্য কি করতে হবে, আপনাকে গুগল করে দেখতে হবে, ইউজার ফিডব্যাক দেখতে হবে, কি কি ফিচার আছে। সেম কাজই করতেছে, বাট আপনি কন্ট্রাক্ট ফর্মই পাঠাবেন, বাট আপনি চাচ্ছেন যে আপনার কন্ট্রাক্ট ফর্মের সাথে একটা ক্যাপচা অ্যাড করে দেন, যাতে স্প্যামটাকে প্রোটেক্ট করার জন্য আপনি একটা ক্যাপচা অ্যাড করবেন। বাট সব কন্ট্রাক্ট ফর্মের প্লাগইনে আপনার এই ক্যাপচা অ্যাড করার অপশন থাকবে না, রাইট? সো আপনার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনি কি করতে হবে, প্লাগইনটা ইউজ করতে হবে। সো ফর এক্সাম্পল আমি এখানে লিখে সার্চ দিই, লাইক আমি জানি না আমাকে কোন প্লাগইন ইউজ করতে হবে, কন্ট্রাক্ট ফর্ম প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। সো বাই ডিফল্ট দেখেন যে এক নম্বরে চলে আসে কন্ট্রাক্ট ফর্ম 7, কন্ট্রাক্ট ফর্ম বাই বেস্ট ওয়েব শপ, ফার্স্ট বেস্ট কন্ট্রাক্ট ফর্ম প্লাগইন। সো এভাবে তখন কি করবেন, গুগলে যাবেন, গিয়ে দেখেন কন্ট্রাক্ট ফর্ম 7। সো এখানে আপনার কি দেওয়া আছে, এখানে ফিচারগুলো ডেসক্রাইব করা থাকে, তো আপনি ফিচারগুলো দেখবেন, বা স্ক্রিনশট আছে প্লাগইনটা,
প্লাগইন স্ক্রিনশটে গেলেও বুঝতে পারবেন যে ইন্টারফেসটা কেমন হবে, সেটা আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে কিনা। সো এইভাবে একটা কেস স্টাডি করার পর তারপর আপনাকে একটা প্লাগইন ইউজ করতে হবে। ওকে, তারপর দেখবেন ইউজার ফিডব্যাক কেমন। এটা 5 আউট অফ 4.5 আউট অফ 5, অ্যাক্টিভ ইনস্টল 1 মিলিয়ন প্লাস। দ্যাট মিনস এটা নিয়ে এটার কোনো কনফিউশন আছে, এটা নিয়ে ডাউট আছে, এটা কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই। এবং আমার রিসেন্ট যে ভার্সন সেটার সাথে কম্পিটেবল আপ টু 4.7, দ্যাট মিন আমার ভার্সনের সাথে কম্পিটেবল এই প্লাগইনটা। তারপর লাস্ট আপডেট করা হয়েছে 4 weeks ago, মানে 1 month ago এই প্লাগইনটা আপডেট করা হয়। দ্যাট মিনস অবশ্যই নিঃসন্দেহে এটা একটা অনেক ভালো প্লাগইন। সো এরকম ভাবে একটা প্লাগইন ইউজ করার আগে ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে এটার ফিডব্যাকটা কেমন। ফিডব্যাক যদি ভালো হয় তারপর দেখবেন যে আপনার রিকোয়ারমেন্টের সাথে এই রিকোয়ারমেন্টগুলো ম্যাচ করে কিনা, যে ফিচারগুলো আছে এই প্লাগইনের ম্যাচ করে কিনা সেটা দেখবেন। দেখার পরে স্ক্রিনশট দেখে নেবেন যে স্ক্রিনশটের আউটলুকটা কেমন এই প্লাগইনটা আপনার সাথে ম্যাচ করে কিনা। এইভাবে দেখার পরে যখন দেখবেন যে হ্যাঁ সব দিক থেকে আমার সাথে ফিট করে ম্যাচ করে আমার রিকোয়ারমেন্টের সাথে, তারপরে সেই প্লাগইনটা আপনি ইউজ করবেন। সো আপনি এখান থেকে এটা ডাউনলোড করে আপলোড করতে পারেন, অথবা এই নামটা কপি করবেন, কপি করে এই অ্যাড প্লাগইন এখানে গিয়ে সার্চ করেন, করলে এটা কন্ট্যাক্ট ফর্ম 7 চলে আসবে। তারপর এখান থেকে আপনি কি করতে পারবেন, এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবেন। অথবা আপনি যদি ডাউনলোড করেন অন্য কোথাও থেকে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, এখানে আপলোড করে দেবেন প্লাগইনটা। দুইভাবে এটা করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, থিমের মতোই যে অ্যাভেলেবল হলে এখান থেকে নিতে পারেন। অথবা যদি প্রিমিয়াম প্লাগইন হয় সেক্ষেত্রে তো আপনি এখানে পাবেন না অ্যাভেলেবল থিমের প্লাগইনের মধ্যে, তো সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করে আপলোড করতে হবে, প্লাগইনটা করে অ্যাক্টিভেট করতে হবে, রাইট? এটা করা গেল। সো প্লাগইন নিয়ে ধারণা কমপ্লিট, ক্লিয়ার? আচ্ছা, এখানে প্রিমিয়াম প্লাগইনগুলো দরকার হচ্ছে পরে সেটা সে ফাইলটা যখন পাঠাতে থাকে তাহলে তো আমার প্রিমিয়াম আমি না বারবার ইউজ করবেন এটা বলতে চাচ্ছেন? বারবার ইউজ করতে এক্ষেত্রে কিছু প্লাগইনের কি থাকে, কিটা ইউনিক হয়। আবার ডেভেলপার লাইসেন্স কিনলে ওটাকে আপনি মাল্টিপল মানে যত ইচ্ছা ততবার ইউজ করতে পারেন। হোয়াইট লেভেল লাইসেন্স আছে, এগুলোর উপর বেস করে এটা হয়। আবার যদি আপনি একটাকে বারবার ইউজ করেন সেক্ষেত্রে হয়তো বা অনেক ফিচার পাবেন না, আপডেট যখন হবে নতুন ফিচারগুলো পাবেন না, নোটিশ দেখাবে, বিভিন্ন নোটিশ দেখাবে এখানে। সো এই ধরনের ইস্যুগুলো দেওয়া হয়। ওকে, তারপরে আসেন এখানে ইউজার নেম একটা অপশন আছে, দেখেন ইউজারে আসেন। তো ইউজার এখানে বাই ডিফল্ট তো অ্যাডমিন একজন ইউজার থাকবেই, যে কি যার রোলটা কি বাই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর হয়ে থাকে। তো আপনি চাচ্ছেন আপনি একটা ওয়েবসাইটের ওনার, আপনার একজন রাইটার আপনি হায়ার করবেন যে প্রতিনিয়ত আপনার জন্য পোস্ট লিখে দিবে বা ওয়েবসাইটকে ম্যানেজ করবে। তো সেক্ষেত্রে আপনি এখানে একটা ইউজার অ্যাড করতে পারেন, তাকে মিনিমাম লেভেল অফ অ্যাক্সেস দিতে পারেন। ওকে, সো একটা নতুন ইউজার অ্যাড করার সময় কি করবেন, অ্যাড নিউ ইউজার, তার ফার্স্ট ইউজার নেম সেট করে দিবেন, ইমেল দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আর পাসওয়ার্ড এটা দিয়ে দিবেন। সো এবং তার রোলটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। সে কি কন্ট্রিবিউটর হিসেবে কাজ করবে, অথর হিসেবে কাজ করবে, নাকি এডিটর হিসেবে কাজ করবে, নাকি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে। সো এইভাবে আপনি এই রোলগুলো সেট করতে পারেন যাতে সে কি করে মিনিমাম ইনফরমেশন, লাইক আপনি একজনকে অথর হিসেবে আপনি অ্যাক্সেস দিলেন, একটা ইউজার ক্রিয়েট করলেন, তো সে যখন লগ ইন করবে, লগ ইন করার পরে শুধুমাত্র এই পোস্টের অপশনগুলো আর পেজের অপশন পাবে। সেই অ্যাপিয়ারেন্সের যে থিমটাকে কাস্টমাইজ করার অপশনগুলো সে পাবে না, কারণ সে যদি কোর লেভেলে কোনো ফাইল ডিলিট করে ফেলে, এটা তো আপনার জন্য তো ক্ষতিকর হতে পারে, রাইট? সো এইভাবে আপনি আপনার ইউজারগুলোকে ম্যানেজ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ওকে, তারপর আপনার প্রোফাইলটা এখানে এই পেজের ক্ষেত্রে প্রোফাইলটা দেখবেন এখানে দেখতে পাবেন। তারপর আসেন টুলস নামে কিছু অপশন আছে, অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট। সো এক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট করা হবে, ইম্পোর্ট আর এক্সপোর্ট বুঝেন তো নাকি? সো যদি কোনো আপনি ডামি যে কন্টেন্ট গুলো থাকে বাই ডিফল্ট, সেগুলো যদি আপনি ইম্পোর্ট করতে চান ইম্পোর্ট করতে পারবেন, বা যদি এক্সপোর্ট করতে চান আপনার ইনফরমেশন গুলো অন্য ওয়ার্ডপ্রেসের সাইটে ইউজ করার জন্য, সেটা আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। তারপর আসেন সেটিংসে। তো সেটিংস নিয়ে অলরেডি কিছু বলে দেওয়া হয়েছে। তো সেটিংসে ফার্স্ট আসে জেনারেল, যেখানে আমরা এই সাইট টাইটেলটা সেট করব, যেটা আমরা সেট করছিলাম পরে চেঞ্জ করছিলাম, রাইট? তারপরে যে ট্যাগ লাইন, ওকে, তারপরে ইমেল অ্যাড্রেস। সো এগুলো আমরা যখন সেটআপ করি তখন দিয়ে দেই, তো এগুলো আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন এই সেটিংসের জেনারেল এসে। তারপর আসেন রাইটিং এ তেমন কোনো ইনফরমেশন নেই, এখানে চেঞ্জ করার কিছু নেই, চেঞ্জ করতে যাবেন না। তারপর আসেন রিডিং তো আমি অলরেডি বলে দিয়েছি যে আপনি কোন পেজে ডিসপ্লেটা কিভাবে করবেন সেটা ম্যানেজ করবেন রিডিং এর মাধ্যমে। সেটা ফ্রন্ট পেজ কি হবে, পোস্টেজ পেজ কি হবে, সেটা ম্যানেজ করবেন এখান থেকে। ওকে, ক্লিয়ার? তারপরে আসেন ডিসকাশনে কিছু নেই। ডিসকাশনের ক্ষেত্রে হচ্ছে যে লাইক আপনি আপনার যে পোস্টগুলো থাকবে, আপনার ওয়েবসাইটে একটা ব্লগ ম্যানেজ করতেছেন, এই ব্লগের ক্ষেত্রে পোস্টগুলোর ক্ষেত্রে কিভাবে ম্যানেজ করবেন, যে লাইক অ্যাটেম্প্ট টু নোটিফাই এনি ব্লগ লিঙ্ক ফ্রম দ্য আর্টিকেল, অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগস,
অ্যালাউ পিপল টু পোস্ট কমেন্ট অন নিউ আর্টিকেল, এই ধরনের ম্যানেজগুলো করতে পারবেন এই ডিসকাশনের মাধ্যমে। ঠিক আছে, ইমেল মি হোয়েন এভার এনিওয়ান পোস্ট আ কমেন্ট, যখন একজন কমেন্ট করবে তখন আমাকে একটা মেল করো, এটা আপনি চান কিনা। ঠিক আছে, এরকম বিষয়গুলো আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন ডিসকাশন। আর মিডিয়া তো মিডিয়ার ক্ষেত্রে যে ইমেজ সাইজগুলো থাম্বনেলের ক্ষেত্রে কেমন হবে, মিডিয়ামের ক্ষেত্রে কেমন হবে, লার্জ সাইজের ক্ষেত্রে কেমন হবে, সেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর ফাইলগুলো যখন আপলোড করা হয়, অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডার, তো যখন আপনি নতুন একটা ফাইল আপলোড করতেছেন এটা কিন্তু মান্থলি ইয়ারলি বেসড একটা ফোল্ডার হিসেবে আপলোড হতে থাকে। ওকে, তারপর আসেন পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক অলরেডি বলে দিয়েছি যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলোকে ম্যানেজ করবেন। ওকে, কোন ফরম্যাটে শো করবেন সেটা হচ্ছে আপনি পার্মালিঙ্ক থেকে ম্যানেজ করবেন। তো আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা পোস্ট নেম সেটা দিয়ে আমরা এটা ম্যানেজ করব। ওকে, দ্যাটস অল। এটা হচ্ছে ড্যাশবোর্ডের একটা পরিচিতি, সংক্ষিপ্ত পরিচিতি। সংক্ষিপ্ত বলবো কি, এটা ডিটেইল একটা পরিচিতি দিলাম আর কি। সো এগুলো নিয়ে কাজ করতে হবে, এবং যখন ওয়েবসাইট আমরা তো কবে একটা ওয়েবসাইট তৈরি করবো, নতুন থিম নিয়ে কাজ করবো, তখন আমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, না লোকাল সার্ভার তো হবে না, বাট কনফিগারেশনটা এখানে লোকাল সার্ভার যেভাবে দেখিয়ে দিব, ওই মেইন লাইভ সার্ভার যখন নিয়ে যাবেন সেম কনফিগারেশন, আপনার কোনো চেঞ্জ করতে হবে না আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর সেট করে দিবেন অ্যাডমিনিস্ট্রেটর, সেইটাতে মেইন চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ সব আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না, আপনার সব টেনশন করবে হচ্ছে প্লাগইনটা, আপনি জাস্ট শুধুমাত্র কনফিগার করবেন। ওকে, সো আপনাদের কাজ কি হবে, আজকে একটা থিম কাস্টমাইজ করে মানে দেখাইতে চাইছিলাম, বাট আজকে অলরেডি 5টা বেজে গেছে, এবং আমার মনে হয় যে আজকে না দেওয়াটাই ভালো হবে, কারণ এটা একটু কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। তো আপনারা পুরো বিষয়টা একটু দেখেন ভালোভাবে, বাসায় গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে যাদের লোকাল হোস্ট দেওয়া নেই তারা লোকাল হোস্ট দিয়ে নেবেন, আর যাদের দেওয়া আছে হ্যাঁ দ্রুত করলে আমি তো মনে করেন যে ফর এক্সাম্পল উইথিন 10 মিনিটস একটা থিম কাস্টমাইজ করে দেখাতে পারবো, বাট সবার মাথার উপরে চলে যাবে। করে দেব। আচ্ছা আপনাদের আচ্ছা আমি 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 ব্রিফলি বলি একটু বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমি বিষয়টা এটার জন্য আপনাদের একটা সেশন লেন্দি হবে না, এটা আমি কভার করবো পুরো বিষয়। পাঁচটা বল লাগে, আচ্ছা আপনাদের কাজ দিয়ে দেবো, আপনার কাজ আমি তো শেষ করিনি সেশনটা, আমাকে শেষ করতে দেন, তারপর দেখেন যে কাজ আছে কিনা। ওকে, বোর হওয়ার চান্স পাবেন না, সমস্যা নেই। আচ্ছা, সো ফার ড্যাশবোর্ডের পরিচিতি নিয়ে সমস্যা নেই কারণ, রাইট? সো আমি একটু এখন ফোল্ডার স্ট্রাকচারে যাই, এটা একটু পরিচিতি দিই। লাইক আমরা যে এখানে কি করলাম, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখলাম, তারপরে আমরা একটা ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল পেয়ে গেলাম, ওয়েবসাইট পাইলাম, সব ম্যানেজ করলাম। তো বাট এখানে কিভাবে কাজ করতেছে বিষয়গুলো একটু পরিচিত হই, রাইট? সেখানে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট এবং ডাব্লিউপি ইনক্লুডস নামের 3টা ফোল্ডার দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট ডাব্লিউপি কন্টেন্টের সাথে পরিচিত হই। এই ডাব্লিউপি কন্টেন্টে ক্লিক করে দেখবেন প্লাগইনস, থিমস এন্ড আপলোডস। সো প্লাগইনের মধ্যে কি থাকবে, আমরা যদি নতুন কোনো প্লাগইন অ্যাড করি, সো প্লাগইনের মধ্যে প্লাগইনের ফাইলটা চলে আসবে। ডিফল্ট গুলো তো এখানে আসেই, দেখেন আমি প্লাগইনে যান, প্লাগইন দেখেন এই যে আকিসমাত আর হ্যালো ডলি, এই দুইটার ফাইলটা, এই দুটো আসে এখানে। ওকে, এবার থিমে যান, থিমে বাই ডিফল্ট কটা 3টা থিম দেখাচ্ছিল না অ্যাডমিন প্যানেলে, মনে আছে? দেখেন এই যে থিমে যান, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যান, এই যে 2015, 2017 এন্ড 2016 এই 3টা থিম বাই ডিফল্ট দেওয়া আছে। সো ওই 3টা থিমেরই ফাইলগুলো এখানে দেওয়া আছে, 2015, 17 এন্ড 16। ওকে, গেল। আর আপলোড কি, এই যে আমরা আপলোড করলাম না কিছুক্ষণ আগে, তো দেখেন এই ফাইলগুলো আমরা কটা ইমেজ আপলোড করছি, 3টা কতগুলো ভেরিয়েশন দেখছেন। এগুলো চিন্তা করতে হবে না, এই যে বললাম যে আমরা যে আপলোড করব, আপলোডগুলো কি যে মান্থ এবং ইয়ার বেস আপলোড হবে কিনা, সো ওই জিনিসটা এখানে দেখেন, যে প্রথমে ইয়ার, তারপর আসছে মান্থ, মানে 12 মান্থ। আগামীকালকে যদি যেটা আপলোড করবো সেটা কি হয়ে যাবে 217, এবং সেক্ষেত্রে মান্থ হবে 1। ওকে, তা আমাদের আপলোডের ফাইলগুলো থাকবে সব এই আপলোড নামের ফোল্ডারের ভিতরে, থিম থাকবে থিমের ভিতরে, প্লাগইন থাকবে প্লাগইনসের ভিতরে। দ্যাটস অল, এর চেয়ে বেশি কিছু আপাতত জানার দরকার নেই। ওকে, সো আপনাদের কি কাজ থাকবে সেটা হচ্ছে এই থিমে যান, থিমে গেলাম, থিমে আসার পরে অ্যাড নিউয়ে যান, অ্যাড নিউয়ে গিয়ে এখানে দেখবেন অনেক অ্যাভেলেবেল ফ্রি থিম আছে। আপনি যেটা কাজ করবেন, এনিগমা নামে একটা থিম আছে,
এনিগমা। সো এটার বিভিন্ন ভার্সন আছে, যে কোনো একটা ভার্সন নিতে পারি, এটা নিব আমরা। সো এই দেখেন এটাকে ইনস্টল করে ফেলি, ঠিক আছে, এটাকে ইনস্টল করে দেই। আচ্ছা, এটা আপডেট ফিল দেখাচ্ছে, সার্ভাইভার দেখাচ্ছে, আমরা ওটারই আরেকটা ভার্সন দিই, সিস্টা সেম জিনিস, সেম থিম স্ট্রাকচার। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, যখন আপনি একটা থিম যখন অ্যাক্টিভেট করতে চাবেন, ইনস্টল করতে চাবেন বা আপলোড করতে চাবেন, তা বিভিন্ন সময় কিছু প্রবলেম ফেস করতে পারেন। ওকে, প্রবলেমটা হবে এরকম, যে প্রবলেমটা ফেস করবেন সেই প্রবলেমটা এখানে একটা ওয়ার্নিং দেখাবে, এখানে রেড এরকম একটা বার এসে ওয়ার্নিং দেখাবে যে আপনার ম্যাক্সিমাম ফাইল সাইজটাকে এক্সিট করতেছে বা এক্সিকিউশন টাইমটাকে এক্সিট করতেছে। তো যে ইররটা ফেস করবেন ওই ইররটাকে কপি করে গুগলে পেস্ট করে দিবেন। ওকে, যে ইররটা ফেস করবেন সেই ইররটা কপি করে গুগলে পেস্ট করে দিবেন, দুই একটা লিংকে গেলে পসিবল সলিউশন পেয়ে যাবেন। আমি এটা দেখিয়ে দিচ্ছি না, কারণ সবকিছু দেখে দিলে আসলে আপনাদের কিছু থাকবে না নিজস্ব। ওকে, বাট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমি এটা বলবো কি, যেই প্রবলেমে পড়বেন, যে ওয়ার্নিংটা দেখাবে না, সেই ওয়ার্নিংটা কপি করে গুগলে পেস্ট করে দিবেন, আনসার পেয়ে যাবেন। গুগলে জাস্ট খালি কপি করবেন এবং পেস্ট করে দিবেন, যে ওয়ার্নিংটা পাবেন আপনি আনসার পেয়ে যাবেন। আর যখন এগুলো পড়তে থাকবেন দেখবেন যে অনেক পসিবল সলিউশন পাবেন, যেটা আপনাকে একটা ভালো ডেভেলপার হিসেবে তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে। তো দেখেন এই থিমটা ইনস্টল হয়ে গেছে, এবার আমরা অ্যাক্টিভেট করি। ওকে, অ্যাক্টিভেট করলাম, হ্যাঁ এখান থেকে করতে হবে। সো থিম অ্যাক্টিভেট করলাম, করার পরে দেখেন এবার এই থিম ফোল্ডারে যান, আসছে সিস্টা নামে একটা ফাইল চলে আসছে না, সরি ফোল্ডার চলে আসছে না, যে থিমটা আমরা করলাম, অ্যাক্টিভেট করলাম এখনই। এবার দেখেন অ্যাক্টিভেট করার পরে এবার আমাদের ওয়েবসাইট লেআউটটা কি সেম থাকবে? ওয়েবসাইট লেআউট সেম থাকবে? সেম থাকবে না। সো চলে আসছে, এটা একটা থিম, মানে এটা একটা প্রিমিয়াম থিম, প্রিমিয়াম থিমের ফ্রি ভার্সনটা আমরা ইউজ করতেছি, মানে সব অপশন দিবে না, প্রিমিয়াম থিমে যা অপশন আছে সব অপশন দিবে না, রাইট? তো এখন এটা তার মানে কি, এটা কমপ্লিট ওয়েবসাইট না, এটা পুরো কমপ্লিট সার্ভিস থাকবে, রিসেন্ট ওয়ার্ক থাকবে, তারপরে লেটেস্ট ব্লগ থাকতেছে, তারপরে এখানে প্রমোশনাল ব্যানার আছে, ফুটার আছে, বটম ফুটার আছে, সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে। তো এই ওয়েবসাইট থেকে আমরা, আপনাদের কাজ হবে এটাকে কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করা, ঠিক আছে? কমপ্লিট ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে করবেন? সো দেখেন এখানে থিমটা অ্যাক্টিভেট করার পরে এখানে দেখছেন অনেকগুলো অপশন চলে আসে না, এর আগের থিমের চেয়ে বেশি অপশন চলে আসে না কিছু। এখন এই অপশনটা ডিপেন্ড করে থিমের উপরে, থিম টু থিম ভ্যারি করবে। এই থিমে যে অপশনগুলো দেওয়া আছে এর চেয়ে আরো, এমন ফ্রি থিম থাকতে পারে যেখানে আরো বেশি অপশন দেওয়া থাকবে। এই থিমে যে অপশনগুলো আছে সব অপশনগুলো কাজে লাগিয়ে আপনাকে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে হবে, মিনিমাম একটা আর ম্যাক্সিমাম 5টা, যাতে আপনার কাজ শেষ হয়ে যায়, ঠিক আছে? 5টা ওয়েবসাইট তৈরি করবেন আপনি, একটা থিমের উপরে না, এরকম অ্যাভেলেবেল থিমগুলো থেকে আপনি 4টা 5টা 3টা যতগুলো পারেন করবেন, বাট মিনিমাম একটা অবশ্যই করতে হবে, একটা না অবশ্যই 2টা করার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের পুরো ফুল সময় পাবেন, মিনিমাম 2টা থিম কাস্টমাইজ করবেন। তো আপনাদের কাজ কি হবে বলেন তো? এই যে কাস্টমাইজ অপশনে যেতে হবে, রাইট গাইস? লিসেন কেয়ারফুলি, আপনি কি করতে হবে, এই কাস্টমাইজ অপশনে যাবেন, আপনারা যে থিমটা আপনি ইনস্টল দেন না কেন কাস্টমাইজ অপশনে যাবেন, কাস্টমাইজ অপশনে ক্লিক করেন, কাস্টমার অপশনে ক্লিক করার পরে দেখেন প্রথমে একটা অপশন আছে থিম অপশনস, অনেক থিম এটা পাবেন, যে থিম অপশন একটা অপশন আছে, এই থিম অপশন থেকে আপনি কি করতে পারবেন, থিমের জেনারেল অপশন, এই যে থিমের জেনারেল অপশনগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তারপর থিম স্লাইডার অপশন, মানে এই স্লাইডারকে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে, নতুন ইমেজ আপলোড করতে পারবেন, তারপরে স্লাইডারের টাইটেল দিতে পারবেন, স্লাইডারের ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, রিড মোর বাটনের কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, মানে পুরো স্লাইডারটা ম্যানেজ করতে পারবেন কই থেকে, এই থিম স্লাইডার অপশন থেকে, রাইট? স্লাইডার পার্ট গেল, তারপরে কি আছে সার্ভিস সেকশন,
এই দেখেন এটা থেকে আপনি এই সার্ভিস আবার সার্ভিসেস টাইটেল আপনি চেঞ্জ করে দেন এখান থেকে। সার্ভিসেস উই প্রোভাইড আসছে। সো আমি এখান থেকে কি করতে পারবো, সার্ভিসের হোম সার্ভিস টাইটেল চেঞ্জ করে দিলাম। তারপরে এই ইন্টারনাল যে মানে সার্ভিসের যে ক্যাটাগরিগুলো আছে টাইপগুলো আছে সেগুলোকে আমি চেঞ্জ করতে পারবো কোথা থেকে, এই সার্ভিস ওয়ান টাইটেল মানে সার্ভিস ওয়ান টাইটেল হচ্ছে এইটা, সার্ভিস আইকন ওয়ান মানে এটার আইকনটা চেঞ্জ করতে পারবেন এই ফন্টোসাম থেকে। কিভাবে চেঞ্জ করবেন, কি দেওয়া আছে, ফন্টোসামের ক্লাসটার নামটা শুধুমাত্র নিয়ে দিতে হবে। কই থেকে পাবেন, এখানে ক্লিক করলে চলে আসবে, যদি আপনারা জানেন এটা কোথা থেকে নিয়ে আসতে হয়। এখানে গিয়ে আপনারা আইকনস থেকে এনে ক্লাসটা দিয়ে দিবেন তাহলে হবে। আপনি এটা চেঞ্জ করে দেন, ফার্স্ট সার্ভিস চেঞ্জ হয় ফার্স্ট সার্ভিস, এভাবে সেকেন্ড সার্ভিস থার্ড সার্ভিসের কন্টেন্ট টাইটেল আইকন চেঞ্জ করে ফেলবেন। ওকে, মানে যা অপশন দেওয়া থাকবে ডিফল্ট সেগুলো ইউজ করবেন না, প্রতিটাই চেঞ্জ করবেন। তাহলে কি এইভাবে সার্ভিস সেকশনটা আমি কাস্টমাইজ করলাম। তারপরে কি আসে সার্ভিস, তারপরে পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও সেকশন, তারপরে হোম ব্লগটা রাখবেন কিনা, তারপরে ফুটার কল আউট অপশন, ফুটারে কি কি থাকবে, এই যে ফুটারে যে কপিরাইটেড যে টেক্সটগুলো আছে সেগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। মানে এক কথায় যে যতগুলো অপশন দেয়া থাকবে কাস্টমাইজ করার, প্রতিটাই আপনি কাস্টমাইজ করবেন করে একটা কমপ্লিট ওয়েবসাইট। সো একটা কমপ্লিট ওয়েবসাইটে যা যা থাকে, যে স্ট্রাকচার বা লেআউটটা থাকে, সেটার জন্য যা যা ইনফরমেশন ইউজ করতে হবে সবই করবেন এবং এটা চেঞ্জ করে করবেন। ওকে, সো এই থিম অপশনেই এতগুলো অপশন মানে সেকশন দেওয়া আছে যেগুলো থেকে আপনি কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আর এগুলো তো বাই ডিফল্ট যে কালার্স, হেডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেনুস, উইজেট, এগুলো তো বাই ডিফল্ট দেওয়া থাকে সব অপশনে। আর এই থিমে খালি কি আছে, এই থিম অপশনগুলো আছে। হ্যাঁ, থিমটা আনইনস্টল করবেন কেন, এই থিমটা আপনি কাজ করবেন না, আপনি একটা সিলেক্ট করলে তো অটোমেটিক ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। থাকলো আপনি যদি ডিলিট করে ফেলতে পারবেন। হ্যাঁ, রুটেতে করতে পারবেন, এখান থেকে ড্যাশবোর্ড থেকে সরাসরি করে ফেলা যাবে। বিষয়টা বুঝতে পারছেন, আপনাদের কাজ কি থাকবে তাহলে। সো ফার্স্ট অফ অল এই এনিগমা এই থিমটাকে ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন, করে কাস্টমাইজ করে ফুল ওয়েবসাইট তৈরি করবেন। তো আপনি অ্যাবাউট আস পেজ অ্যাড করবেন একটা, ফর এক্সাম্পল অ্যাবাউট আস পেজে কি থাকবে, অ্যাবাউট আস একটা কন্টেন্ট দিয়ে দিবেন, তারপরে সার্ভিস নামে একটা পেজ তৈরি করেন, সেখানে ডিটেইলস সার্ভিস দেন। এভাবে 3 থেকে 4 বা 5 পেজে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করবেন। কন্টাক্ট পেজে আপনি কন্টাক্ট ফর্ম দেওয়ার দরকার নেই, বাট কন্টাক্ট পেজে কি করবেন, কন্টাক্ট ইনফরমেশনগুলো দিয়ে রাখলেন, ফোন, ইমেল আইডি, অ্যাড্রেস, এগুলো দিয়ে রাখেন, মানে একটা কমপ্লিট লুক এন্ড ফিল নিয়ে আসবেন, রাইট। সো একটা থিম হচ্ছে এনিগমা, এটাতে কাজ করবেন, আর একটা থিম আপনারা চুজ করবেন। এখানে যে অ্যাভেলেবেল থিমগুলো আছে, যেটা আপনার ভালো লাগে বা মনে হবে যে যেখানে অনেক ধরনের অপশন আছে, অনেকগুলো অপশন নিয়ে কাজ করতে পারবেন আপনারা, সেরকম একটা থিম চুজ করবেন এখান থেকে। এই যে অ্যাড নিউ, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে অ্যাভেলেবেল থিমগুলো আছে সেই থিমগুলো থেকে কি করবেন, যে কোনো একটা থিম বেছে নেবেন, নিয়ে আপনারা কাস্টমাইজ করবেন। এখানে আবার শর্টিং করতে পপুলার থিম আছে, তারপর লেটেস্ট থিম আছে, এভাবে শর্টিং করে এনিগমা থিম একটা আর যে কোনো একটা থিম কাস্টমাইজ করবেন, মিনিমাম 2টা থিম কাস্টমাইজ করে আসবেন। আর কাজগুলো আপডেট দেখাবেন কিভাবে, আপনার কাজ করছেন লোকাল হোস্ট সার্ভার আছে কতজনের, মানে নিজস্ব পার্সোনাল ডোমেইন হোস্টিং আছে কতজনের, 1 জন 2 জন, 3 জিও ওয়েব হোস্ট। আচ্ছা, যাদের ডোমেইন হোস্টিং আছে তারা তো অবশ্যই আপলোড করে লিংক শেয়ার করবেন গ্রুপে। আর যাদের ডোমেইন হোস্টিং নেই তাদের কাজ হবে কিভাবে, নেক্সট ক্লাসের আগে কি করবেন, আপনারা সাইটটা কমপ্লিট হবে, ফুল পেজ স্ক্রিনশট নিয়েছেন না, সবাই নিয়েছেন, ফুল পেজ স্ক্রিনশট কিভাবে নেয়, আমি যদি এমনি একটা প্রিন্ট স্ক্রিন দিয়ে দেই তাহলে তো শুধুমাত্র যতটুকু অংশ ভিজিবল ততটুকু নিবে। আমি চাচ্ছি যে আপনি পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট নেবেন। কিভাবে নেবেন, প্লাগইন আছে, ফুল পেজ স্ক্রিনশট লিখে সার্চ দিলেই ফুল পেজ স্ক্রিনশট অ্যাড অন লিখে সার্চ দিবেন। তো ক্রোমের জন্য আছে, আবার ফায়ারফক্সের জন্য আছে। তো আপনি যেই ব্রাউজার ইউজ করুন সেই ব্রাউজারের স্ক্রিনশটটা এটা নিয়ে নেবেন, নিয়ে এখানে অলরেডি নেওয়া আছে, দেখেন যে ফুল পেজ স্ক্রিনশট ক্যাপচার নেওয়া থাকলে এরকম একটা আইকন পাবেন, দেখছেন
দেখতে পাচ্ছেন এই যে আইকনটা, এরকম আইকন পাবেন। সো আপনাদের কাজটা শেষ করার পরে এই ড্যাশবোর্ডে লগইন থাকা অবস্থায়, যে ড্যাশবোর্ড বুঝতে পারছেন তো নাকি, এই ড্যাশবোর্ডে লগইন থাকা অবস্থায় একটা কি নেবেন, এই যে ক্যাপচার নেবেন, স্ক্রিন ক্যাপচার নেবেন, ঠিক আছে? এই যে ফুল পেজ স্ক্রিনশট নিয়ে নিল, নিয়ে এই যে আপনাকে অটোমেটিক শো করতেছে। তো এখানে কিন্তু এই যে ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে। ওকে, সো আপনাদের কাজ হবে কি, আপনাদের কাজ হবে পুরো ওয়েবসাইটে কাস্টমাইজ করার পরে হোম পেজের ফুল পেজ স্ক্রিনশটটা নেবেন, নিয়ে কি করবেন, গ্রুপে পোস্ট করবেন এবং দুইটা স্ক্রিনশট একসাথে দিবেন। এবং সেটা কবে, ফ্রাইডের আগে না, অবশ্যই বুধবারের ভিতরে এই প্রজেক্টটা সাবমিট করে ফেলবেন, বুধবারের ভিতরে, যাতে একদিন সময় পাই ফিডব্যাক দেওয়ার জন্য। ওকে, ফিডব্যাক দরকার আছে না? ফিডব্যাক দরকার আছে। এবং কারো যদি কোনো প্রবলেম থাকে সেখানে বলে দেবেন যে এই জায়গায় প্রবলেম ফেস করতেছিলেন বা এটা করতেছিলেন, তার আগে একটু সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। আর এঙ্গেজমেন্টটা বাড়ান, যে লাইক এটা, এই প্র্যাকটিসটা খুবই ভালো এবং এখন থেকে এটা আপনাদের থাকা উচিত যে কেউ প্রবলেম ফেস করলে সেটা যাতে অবশ্যই, যদি আপনি মনে হয় যে পারবেন, আপনি একটু 5 মিনিট সময় নিয়ে 10 মিনিট সময় নিয়ে আপনি সলভ করে দেন, এতে আপনার ক্ষতি হবে না, টাইম ওয়েস্ট হবে না। বিলিভ মি, এটা আপনার স্কিলটাকে কিভাবে বাড়াবে, কতটা মানে আপনি স্কিলটাকে কতটা ফার্নিশ করবে এটা আপনি নিজে বুঝতে পারবেন না, মানে টাইম বুঝতে পারবেন যে এগুলো প্রবলেমগুলো সলভ করার কারণে আপনি কতটা নিজের স্কিলগুলোকে শার্প করে ফেলতেন। ওকে, সো এই মানসিকতা রাখবেন সবাই এবং গ্রুপে রেগুলার মানে এই এঙ্গেজমেন্ট রাখার চেষ্টা করবেন। তো সো নেক্সট ওয়েডনেসডের মধ্যে মিনিমাম দুইটা প্রজেক্ট, ম্যাক্সিমাম যতগুলো হচ্ছে ততগুলো আপনারা কি করবেন, কমপ্লিট ওয়েবসাইট করে ফুল স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিবেন। ওকে, GitHub এর মতো WordPress এর জন্য